অনেক ক্রিকেটার সুজন ভাইয়ের হাত ধরে আসছে। আমি যদি লিস্ট করি, তামিম ইকবাল খান নিজে স্বীকার করেছেন একবার, তিনি যখন কোভিডের সময় পডকাস্ট করছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন, তাসকিন বলেছেন, মোস্তাফিজ বলেছেন, খুব রিসেন্টলি তাওহিদ হৃদয় বলেছে। তো এরকম একটা প্রিমিয়ার লিগের ঠিক আগেও লাস্ট দল বদলের শেষ দিন, তো হঠাৎ করে আকরাম ভাই আমার ফোন দিলেন যে সুজন, টাইমকে তো একটা দল নেওয়ার কথা ছিল, আমি নাই বললাম, দলের কথা নেওয়ার কথা ছিল, তো ওকে এখন ওরা নিচ্ছে না, ওকে বেচারা ফুটপাতে বসে কাঁদতেছে। তাই আমি বললাম যে আকরাম ভাই, টাইমকে তাড়াতাড়ি বলেন যে আইসা ডিউজে সাইন করতে। যেদিনকে আমি তাসকিনদের প্রথম খেলাবো, আমি প্ল্যান যে তাসকিনদের খেলাবো, পুরা আমার এগেস্টে পুরো আমার ম্যানেজমেন্টই চলে গেছে। আমি আমার বাবার কাছ থেকে শুনেছি যে আপনার ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে আপনি ভালোই জোরে বোলিং করতেন, মানে বল করতে করতে মানে আমি আলাদা করে মনে হয় প্রতিদিন মানে অ্যাটলিস্ট 8-10 ওভার বল করা আমার রেগুলার কাজ ছিল, খালি লেগ কাটা জন্য। কারণ আপনি টেপ টেনিস খেলতেন একটা প্রচুর, সময়, মানে বাংলাদেশের টেপ টেনিস শুরুই করছি আমি, এই কথাটা হয়তো অনেকে জানে না। আরেকটা ব্যাপার খুব আন্ডাররেটেড থেকে যায় সুজন ভাই, সেটা হচ্ছে মুলতান টেস্টের কথা উঠলে তো অনেক কিছু নিয়ে, অলোক কাপালের ওই কন্ট্রোভার্সিটা নিয়ে কথা ওঠে, রশিদ লতিফের ক্যাচ নিয়ে কথা ওঠে, রফিক ভাইয়ের মানকাডিং নিয়ে কথা ওঠে। একটা বিষয় আমরা এড়িয়ে যে আপনি ওই ম্যাচে 7 উইকেট নিয়েছিলেন, মাঝে মধ্যে কি খারাপ লাগে যে ব্যাপারটা ছাপিয়ে যায়? লাগে আসলে। বর্তমানে যারা সোশ্যাল মিডিয়াতে যারা খুব ইনভলভ আছে ক্রিকেট নিয়ে, যারা ট্রু ক্রিকেটকে ভালোবাসে, তারা কিন্তু জানেন এগুলা কথা, তারা ভালো লিখেন বা আমি শুনি যেগুলো ইয়ে করে কথা লিখেন, বাজে ভাষায় কথা লিখেন, যারা ক্রিকেটটা দেখে না। তা আসলে ভাই আমাদের স্যাক্রিফাইসগুলো আসলে ওনারা বুঝবেন না আসলে। হ্যাঁ, এক বালতিতে 6টা গ্লাস থাকতো, ওইটা দিয়ে আমরা পানি খেতাম, কার ঘাম বালতিতে পড়তো কী হইতো না, তুমি ডোন্ট কেয়ার, আমরা ওটা খেয়ে বড় হয়েছি। মানে আমাদের বিসিবি তখন আমাদেরকে এক বোতল পানি কিনে দেওয়ার মতন এফোর্ড করার মতো অ্যাবিলিটি ছিল না। এত বছর এগুলো দুঃখের কথা বলে লাভ দেয়, সবাই আমাকেই ব্লেম করবে যে আমি বোর্ডে তো 12 বছর ছিলামই। হ্যাঁ আমি ছিলাম, বাট যেটা অ্যাজ ইউ সেড যে আমি একটা কমিটির চেয়ারম্যান ছিলাম, আমি কিন্তু বোর্ডের চেয়ারম্যান ছিলাম না, যে বোর্ডের সব আমি ম্যানেজ করি। আমার খালি ডেভেলপমেন্টে যদি প্রশ্ন থাকে আই ক্যান আনসার। দেখেন, স্বপ্ন দেখতে কোনো প্রবলেম নেই যে আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, বাট রিয়েলিটিটা আমাদের চিন্তা হতো। রিয়েলিটি যদি আমরা চিন্তা করি যে আমাদের ছেলেদেরকে আমরা ছেড়ে দিতে হবে, কিন্তু ওই যে আমাদেরকে সাহস দিতে হবে, ছেলেগুলোকে সিলিন্ডার ভইরা সাহস দিতে হবে যে বাবা মা। আসসালামু আলাইকুম, পাওয়ার প্রেজেন্টস টক অফ দ্য টাউনে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। লিস্টে ক্রিকেটে পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের পার্টনারশিপ কত? আপনি যদি গুগলে এই কথাটা লিখে সার্চ দেন, তাহলে একটা অদ্ভুত বিষয় আপনি লক্ষ্য করবেন, যেটা আপনার জন্য অনেক বেশি মাত্রা আনএক্সপেক্টেড হতে পারে যারা জানেন না। ওই জায়গাটায় দেখবেন 267 রানের পার্টনারশিপ, এবং সেই পার্টনারশিপের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নাম, এবং সেই পার্টনারশিপ করেছেন খালেদ মাহমুদ সুজন এবং মিনহাজুল আবেদিন নান্নু, যেটা ভাওয়ালপুরের বিপক্ষে 1998 সালে পাকিস্তানের করাচিতে। এরকম আরও অনেক অজানা গল্প নিয়ে আলোচনা করতে চাই, শুধু ক্রিকেট নিয়ে কথা বলতে চাই। আমাদের দেশের ক্রিকেটে খেলার চাইতে ধুলা নিয়ে আলোচনাটা বেশি হয়, ক্রিকেট রাজনীতি নিয়ে আলোচনা বেশি হয়। আজকের আলোচনাটা শুধুমাত্র ক্রিকেট নিয়ে করতে চাই। আমার সঙ্গে রয়েছেন ফর্মার ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম মিস্টার খালেদ মাহমুদ সুজন। সুজন ভাই, আমন্ত্রণ আপনাকে। থ্যাংক ইউ স্যামি। সুজন ভাই, আমি এই পরিচয়টাই বললাম, ফর্মার ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। আমার কাছে এর চাইতে বড় পরিচয় আসলে হয় না। ডেফিনেটলি না, ডেফিনেটলি এটা আমার আইডেন্টিটি আসলে। বাট এবার মানে সবচেয়ে বড় আইডেন্টিটি যে আমি বাংলাদেশের ফর্মার ক্রিকেটার, সবচেয়ে বড় কথা এটাই। সুজন ভাই, যে পার্টনারশিপটা নিয়ে কথা বলছিলাম, আমি যদি এটা দিয়ে আসলে শুরু করি, আমরা আরও অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। লিস্টে ক্রিকেটে এটা এখনও ওয়ার্ল্ড রেকর্ড, এই রেকর্ডটা এখনও কেউ ভাঙতে পারে না। আই এম প্রিটি মাচ শিওর যে এই প্রজন্মের দর্শক যারা আছেন তারা জানেনও না, তাদের কাছে অনেক বেশি মাত্রায় আনএক্সপেক্টেডও, কারণ তারা আপনাদেরকে ক্রিকেট খেলতে দেখেন নাই। তারা হয়তোবা আপনাদেরকে পরিচালক হিসেবে দেখেছেন, নির্বাচক হিসেবে দেখেছেন। বাট ভাওয়ালপুরের সাথে ওই পার্টনারশিপটা নিয়ে একটু জানতে চাই, যে খুব আর্লি উইকেট পড়ে গিয়েছিল। হোয়াট ওয়াজ দ্য ডিসকাশন বিটুইন ইউ অ্যান্ড নান্নু ভাই? 25 রানে মনে হয় 4 উইকেট পড়েছিল, গ্রিন টপ, নতুন বল সুইং করছিল অনেক। তো সব সুলভভাবে আমি তো একটু এগ্রেসিভ ক্রিকেট সবসময় ছোটোবেলা থেকে খেলি, আর নান্নু ভাই তো ওয়ান অফ দ্য টেকনিক্যালি বাংলাদেশের সেরা প্রোডাক্ট ছিল এক সময়। তো নান্নু ভাই অ্যাজ ইউজুয়াল, মানে নান্নু ভাই যেটা সবচেয়ে বড় যে ছিল, আমাদের আনলিমিটেড ভাগলে ছিল ক্যাপ খেলা পেত, কিন্তু ইনিশিয়ালি আমরা একটু সার্ভাইভ করেছি সত্যি কথা বলতে গেলে আমি নান্নু ভাই। বাট তারপর আমরা যখন একটু ধাতু হইলাম উইকেটে, একটু যখন আমরা সেট হইলাম, তখন ইট ওয়াজ মাচ ইজিয়ার ফর মি, কারণ উইকেটে বল আসতেছিল খুব ভালো। তো যেটা আমরা দুজনই পছন্দ করি, যে শর্টস খেলার জন্য আইডিয়াল উইকেট ছিল, যদিও বল সিম হচ্ছিল একটু। বাট ওই পরে যখন আমরা 14-15 ওভার হয়ে গেল, তখন মানে সিমটা একটু কমলো, তখন আমরা একটু অ্যাটাকিং ক্রিকেট খেলা শুরু করি। যখন অ্যাটাকিং শুরু করলাম তখন দুজনই থামি নেই আসলে। তো আই ওয়াজ 147 নট আউট ওই ম্যাচটায়, আর নান্নু ভাই মনে হয় 104 করেছিলেন ওই ম্যাচটায়। মানে ইট ওয়াজ মানে আসলে সত্যি কথা বলতে কি, নান্নু ভাইয়ের থেকে আমি আমার ব্যাটিংয়ের অনেক কিছু শিখেছি, বিশেষ করে আমার মানে সুইপ শট। মানে আমি লেফট আর্ম, নান্নু ভাই বলতেন যে লেফট আর্ম স্পিনার অফ স্টাম্পের বাইরে ভাবি সুইপ মারবি, এবং উনি খুব
স্পেশালিস্ট ছিলেন এই শটটাতে, এবং আলটিমেটলি ওনার সাথে খেলতে গিয়ে ওনার কথা শুনতে শুনতে বা ওনার দেখতে দেখতে, কারণ মডার্ন একসময় অনেক সময় কাটিয়ে ওনার সাথে, তো আমিও খুব ভালো খেলতাম এই শটটা। তো যার ফলে এখানে বাংলাদেশের দু একটা প্লেয়ার যারা পাকিস্তান তখন এখানে আসতো পাকিস্তানের খেলতে, রেহান রফিক বলে একটা ছেলে যে কিন্তু খুব পারফর্ম করতো আমাদের ঢাকাতে, ও ছিল আমাদের অপোনেন্টের, ওর কথাই মনে আছে। আর তো আমরা ওর উপরেও চড়াও হই, বেসিক্যালি আমরা ওকেও চিনি, ও দারুণ বোলার ছিল সত্যি কথা বলতে গেলে। 4টা 6 মেরেছিলাম সেই ইনিংসে। হ্যাঁ হ্যাঁ। তো ওই তো মানে মানে সত্যি কথা কি, আমরা কোনো খুব পজিটিভ থিঙ্কিং নিয়ে ব্যাটিং করেছিলাম না নবী, আমি সত্যি কথা বলতে চাই, আমাদের জিততে হবে ম্যাচটা আসলে। তো একটা সময় যখন আমরা স্টার্ট করলাম, ভালো রান করছিলাম, তখন আমরা কিন্তু কেউ আর থামি নাই, বিশেষ করে আমি তো থামিই নেই বলতে গেলে, আমি অনেক অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলছি ওই ম্যাচটা। নান্নু ভাই ওয়াজ ভেরি সাপোর্টিভ, মানে উনি সবসময় কথা বলতো উইকেট থাক কোন সময় আমরা অ্যাটাকিং করবো বা কী করতো। তো নান্নু ভাই কি অলওয়েজ অ্যাজ এ পার্টনার, ব্যাটিং পার্টনার হিসেবে মানে হিজ নলেজ অ্যান্ড ওনার এক্সপিরিয়েন্স ওয়াজ সবসময় হেল্প করতো সত্যি কথা বলতে গেলে। একটু জানতে চাই সুজন ভাই, সেই জায়গাটায় যে 267 রানের পার্টনারশিপ, তো মানে একটা লম্বা পার্টনারশিপ, তখন কি আপনাদের সেই অভ্যস্ততার জায়গাটা ছিল? কারণ রান করাটা তো অভ্যাসের ব্যাপার আসলে সত্যি কথা বলতে। এখন এরকম একটা ফার্স্ট ক্লাস বা লিস্টে টাইপের ম্যাচ যেখানে পার্টনারশিপ বিল্ড করতে 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 200-র উপর চলে গেছে, আপনারা কি আগে থেকে অভ্যস্ত থাকতেন এই ধরনের না, পার্টনারশিপ? এরকম তো আমার মনে হয় এর আগে আমরা 100 রানের পার্টনারশিপও আমাদের ডিফিকাল্ট ছিল। তবে আমি সবচেয়ে বড় কথা হচ্ছে যে উইকেট যে একটা ফ্যাক্টর করে, এটা ম্যাটার করে, এটা কিন্তু পাকিস্তানে গিয়ে আমরা বুঝতাম। কারণ দেখো, আমরা যখন মিরপুরে কালো মাটির উইকেটে খেলতাম, বল সুইং হতো, পরে স্পিন হতো, গ্রিপ করতো, কিন্তু আমরা মানে যখন ওখানে যাই, ওখানে আমাদের ইনিশিয়ালি আমার ডেফিনেটলি টপ অর্ডারে ডিফিকাল্ট হতো, বল সুইং করতো বা হার্ড উইকেট থাকতো, কিন্তু পরে কিন্তু সাচ উইকেট হয়ে যেত, মানে এত ভালো উইকেট হতো যে আপনি ইউ ক্যান প্লে ইয়োর শটস, মানে সত্যি কথা বলতে গেলে যেটা ঢাকায় আমরা হয়তো এত ইজি ছিল না, বা যেটা হতো। আর তো যার জন্য মানে আমাদের এই অভ্যাসটা তো ছিলই না, এত লম্বা ইনিংস খেলার অভ্যাস তো ছিলই না। তো বাট ওইদিকে হয়তো বা আমাদের মানে আমাদের প্লেড এক্সেপশনাল ক্রিকেট, ভালো খেলছি। নান্নু ভাই তো 100 মারায় সবসময় পটু, মানে যেহেতু ঢাকা লিগ ওনার 100 অনেক, না আমার তো যেহেতু আমি 6-7 নম্বরে ব্যাটিং করতাম ঢাকা লিগে, আমার জন্য 100 বার অলওয়েজ টাফ, মানে আমি তো লম্বা সময় ব্যাটিংই পেতাম না। অথবা ঢাকা লিগে আমার অনেক বড় ইনিংস আছে, অথবা মানে ম্যাচ উইনিং ইনিংস আছে, এবার আমি অল্প বলে অনেক বেশি রান করছি, যেমন অনেক ম্যাচেই আসলে, যেরকম অফিস লিগ ছিল একটাতে আমি ঢাকা প্রিমিয়ার লিগ অনেক রান করতাম। বাট ওই 100 মারের অ্যাবিলিটিটা আসলে এটা কিন্তু টপ অর্ডার দিয়ে বেশি থাকে, সুযোগটা বেশি থাকে। তা ওই সময় ওই দিনকার সুযোগটা আমাদের বেশি ছিল, যেহেতু আমি যখন নামি তখন মনে হয় 7.2 বা এরকম কিছু একটা ওভার ছিল, মানে 7 ওভারে আমাদের 25 রান 4 উইকেট ছিল, এরকম কিছু। তো আমার অপরচুনিটি ছিল, এবং আমি যেটা বললাম উইকেট বল ব্যাটে এত ভালো বল আসতেছিল যে যারা আমরা শর্টস খেলতে পছন্দ করি বা একটু এগ্রেসিভ থাকা পছন্দ করি, কারণ আমি এগ্রেসিভ ছিলাম সবসময়, তো যার জন্য এটা হয়তো বা মানে হেল্প করছিল আমাদের। তো এত তো লম্বা ছিল না, বাট উই এনজয়িং ব্যাটিং, এটা সত্যি কথা যে আমরা খুব ভালো লাগছিল ব্যাটিং করতে। একটা সময় যখন আমরা মানে এমন ব্যাটিং করছে যে ওরাও দিশাহারা হয়ে গেছিল যে কী করবে। বাট মানে এমন যা পাকিস্তানে ওরা তো মানে ফার্স্ট ক্লাস ক্রিকেট, যারা যে ভাওয়ালপুর যে ফার্স্ট ক্লাস খেলে, দে আর সাম ভেরি কোয়ালিটি প্লেয়ার্স সত্যি কথা বলতে গেলে। বাট আমি মনে করি দ্যাটস ওয়ান অফ মাই বেস্ট ইনিংস ওয়ান ডেতে ডেফিনেটলি। এবং এফোর্ট মানে আমি কোনো চান্সও আমার মনে হয় ওই ম্যাচে দিই নেই, মানে খুবই ভালো ব্যাটিং করছিলাম ওই ম্যাচটা। মানে আমরা যে 300+ রান, মানে আমরা প্রায় 300 না 300-র কাছাকাছি রানই করছিলাম মনে হয়, আমি শিওর। 300-র উপরে, হ্যাঁ 300-র উপরে, 305, হ্যাঁ এরকমই 305 আমরা 4টা। হ্যাঁ। তো 304 করতে পারবো এটা, কিন্তু আমরা ওই ম্যাচে আবার টাফ হয়েছিল, পরে ওরা ব্যাটিংয়ে আসছিল, তখন কিন্তু টাফ হয়েছিল। আমি কিন্তু বোলিং, আমাকে বুলবুল ভাই অনেক পরে বোলিং আনছিলেন ওই ম্যাচে, বলছিলেন তুই তো রাখতে করছি পরে বোলিং করাবো। তো যখন প্রেশারে পড়ছে যখন টিম, তখন আবার বোলিং করি, তখন আমি আবার 3 উইকেট, কারণ উইকেটের সি মুভমেন্ট ছিল। তো না, অভ্যাস ছিল না, এটা সত্যি কথা যে আমাদের এই লম্বা ইনিংস খেলা বা লম্বা পার্টনারশিপের অভ্যাসটা অ্যাটলিস্ট আমার ছিল, হয়তো নান্নু ভাইদের ছিলেন, কারণ ওরা যেহেতু টপ অর্ডারে ব্যাটিং করতেন, মানে আমার ছিল না, যেগুলো আমার দেখা যেত আমি তো 15-20 ওভার পেতাম, শর্ট টাইম গিয়ে মারতে হতো বা এরকম। বাট মানে ওয়ান অফ মাই মেমোরেবল ইনিংস, আমার বেস্ট ইনিংস আছে। আপনার খেলা যখন টেলিভিশনে দেখাতো, যখন থেকে টেলিভিশনে দেখাতো, আপনি আপনার ক্যারিয়ারের অনেকটা শেষের দিকে আসলে চলে এসেছিলেন। আমি আমার বাবার কাছ থেকে শুনেছি যে আপনার ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে আপনি ভালোই জোরে বোলিং করতেন। আমরা যে সময়টা টেলিভিশনে দেখেছি আপনার ক্যারিয়ারের শেষের দিকে পেস কমে এসেছে, এখন যখন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখা হয় জেন্টাল মিডিয়াম পেসটা দেখা হয়, কিন্তু আপনি নাকি অনেক বেশ ভালো জোরে বোলিং করতেন। আমি হায়েস্ট করেছি 137, এটা আমার মনে আছে। মানে 137, ওই যে তখন তো এখনো যেমন বোলাররা কত জোরে বল করলাম দেখায় না নিচে, তখন জিজ্ঞেস করে বলে আচ্ছা 137 করছি, মানে হয়তো 3-4টা বল, এমন না যে আমি 137 রেগুলার করতাম, বাট মাই পেস ওয়াজ ডেফিনেটলি 130+ ছিল, 130, 32, 35, আমি এই পর্যন্ত যেতে পারতাম। বাট একটা সময় হ্যাঁ, যেটা বললাম যে শেষের দিকে এসে তো ডেফিনেটলি আমি 120, 25, 27, বাট আমার তখন স্পেশালি ছিল আমার যখন স্লোয়ার লেগ কাটার্সগুলো আমার খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আমি লেগ কাটারটা আমাকে ইন্টারন্যাশনাল সার্ভাইভ করাইছে আমাকে লেগ কাটার। কারণ আমি মনে আছে আমি
একটা ম্যাচে আমি মনে হয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা বল সিম আপ করি নাই, কারণ এমন ফ্ল্যাট ক্রিকেট ছিল বঙ্গবন্ধুর যে আমাকে আলটিমেটলি সব লেগ কাটারি করতে, এবং আই গট সচিন তেন্ডুলকর বীরেন্দ্র সেহবাগ ওই ম্যাচেই ইন্ডিয়ার সাথে গট বেট পাইলট 2টা ক্যাচই ধরছি। তো আমি এই লেগ কাটারটা আমার যে কত বছর লাগছে টু ইমপ্রুভ, মানে বল করতে করতে মানে আমি আলাদা করে মনে হয় প্রতিদিন মানে অ্যাটলিস্ট 8-10 ওভার বল করা আমার রেগুলার কাজ ছিল, খালি লেগ কাটার, শুধু লেগ কাটার করতাম আর কিছু না। কারণ আমি জানি যে আমার সুইং বলিংয়ে আমি আউটসুইং করতাম একসময় খুব ভালো, পরে চেঞ্জ মাই ডিসিশন যে আমি আউটসুইং করবো না, আউটসুইং একটু শর্ট পড়লে আমার পিছিয়ে আরামে মারতো। আমি ইনসুইংয়ের প্রতি মনোযোগ দিলাম, ইনসুইং করতাম আর লেগ কাটারের উপরে খুব কনসেন্ট্রেট করে। আমার ক্যারিয়ারে আমি যতটুকু উইকেট পাইছি বা আমার লেগ কাটারের অবদান কিন্তু অনেক বেশি এটার মধ্যে। এটার জন্য কি টেপ টেনিস ক্রিকেটের কোনো কৃতিত্ব আপনি পেলেন যে লেগ কাটারগুলো করার জন্য? কারণ আপনি টেপ টেনিস খেলতেন একটা সময়। প্রচুর, মানে বাংলাদেশে টেপ টেনিস শুরুই করছি আমি, এই কথাটা হয়তো অনেকে জানে না। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। কারণ আমি যেই পাড়ায় থাকতাম সিদ্ধেশ্বরী পাড়ায় আমি বড় হয়েছি, তো এখানে পাড়ার ছেলেরা দেখা যেত যে ক্রিকেট খেলতে যেত আড্ডার মাত্র রাস্তায়। পরে আমি এদেরকে এনকারেজ করে একটা ফার্স্ট কোয়ালিফাইকে টিমও করলাম সিদ্ধেশ্বরী কিশোর সঙ্গে, যেটা ওই টিমে আবার আমি ফরিদপুর থেকে মুকুলকে নিয়ে আসছিলাম খেলতে, এখন আমাদের ইন্টারন্যাশনাল আম্পায়ার মুকুল আমার ওই টিমে আসলে মুকুল আমার টিম ফার্স্ট খেলে ওইখানে। প্লাস ওই সিদ্ধেশ্বরী পাড়ার ছেলেদের এনকারেজ করতেই আমি যেটা করতাম, আমাদের স্কুলের সামনে মাঠটা ছিল, সেই মাঠের সামনে আমি ওই স্কুলের থেকে বেঞ্চ বের করে বালিগুলোকে সমান করতাম, দিয়ে একটা ম্যাট ছিল, ম্যাট বিছাতাম, দিয়ে টেপ টেনিস শুরু করলাম। এবং এটা এত জনপ্রিয় হলো যে আমাদের ন্যাশনাল আমার মনে হয় যে আকরাম ভাই, বুলুল ভাই, আথর ভাই, ফারুক ভাই, এমন কোনো প্লেয়ার না ওই সময়, নান্নু ভাইরা সবাই কিন্তু এখানে খেলে গেছেন আর খুব কম্পিটিটিভ ক্রিকেট হইতো, আর দর্শক হতো অনেক বেশি। এটা এরপর থেকে খিলগা গেল, খিলগা সব গভর্নমেন্ট স্কুল মাঠে, যেটা এই ইয়েরা হিমেনরা চালাতো। পরে এটা থেকে আস্তে আস্তে সারা বাংলাদেশে কিন্তু টেপ টেনিসের খুব প্রচার হলো। হ্যাঁ, কেন ইমাজিন সুজন ভাই এখন টেপ টেনিস একটা ম্যাচ খেললে ছেলেরা 25,000-30,000 টাকা পায়? আমি শুনি এটা এখন খুব অবাক লাগে। উল্টা আমরা তখন মানে নিজেরা চাঁদা তুলে ওই যে যেটা হইতো যে খাওয়া দাওয়া হইতো, যেটাই হইতো সেটাই চাঁদা দিয়েই করতাম, বাট ইট ওয়াজ ভেরি পপুলার। আমরা তখন এমন ফাস্ট বোলার ছিল, আমরা প্যাট করে ব্যাটিং করতো, তো পায়ে লাগলে ব্যথা রাখতো আর কীরকম। তো হ্যাঁ, টেপ টেনিসের একটাই ছিল যে যেহেতু বল টেপ টেনিসে একটু ভারী হয়ে গেলে সুইং করে না, তখন ওই স্লোয়ার টোয়ার মারতে হইতো ভালো প্লেয়ারদের এগেনস্টে। বাট আমি ক্রিকেট বলে আসলে আমাকে মানে আমি প্রচুর পরিশ্রম করছি এটা নিয়ে, মানে সত্যি কথা বলতে আমি জানি আমার এই পরিশ্রমটা, যে আমার এই লেগ কারা ডেভেলপ, আমি আমার বাচ্চাদের সাথে যখন কথা বলি তাদের লেগ কারা ডেভেলপ করতে বলি, আমি বললাম যে যা কিছুতেই ইউ ওয়ান্ট টু বি স্পেশালিস্ট, যেটা তোমাকে তাকে অনেক অনেক ডেলিভার করতে হবে। তুমি বিফোর ইউ বোলা গুগলি ইন দ্য ম্যাচ, আই থিঙ্ক তোমার কত গুগলি প্র্যাকটিস করা উচিত, আই ডোন্ট নো, মানে টু বি পারফেক্ট, মানে তোমার একটা গুগলি মানে একটা উইকেট হবে। আমার কথা হলো এইটা, একটা আমি যখন স্পিনারদের সাথে এই কথা বলি, আমি তাদেরকে এই পজিটিভ অ্যাটিটিউড দিতে চাই। তোমার একটা গুগলিতে পিচাবে এরকম হয় যেটা মানুষ তোমাকে লেগ স্পিন ভেবে খেলবে এবং অফ স্টার বাইরে থেকে তুমি বোল্ড হয়ে যাবা, তোমার স্বপ্নটা এরকম থাকতে হবে। এটা রেডি করার জন্য তোমাকে অনেক ট্রেনিং করতে হবে। সুতরাং এই ছেলেগুলো আমাদের যেটা হয়, যেমন আমি কিন্তু আমি যখন লেগ কাটা না শিখছি, যতদিন পর্যন্ত আমার কন্ট্রোল না আসছে, আমি কিন্তু করতাম না সহজে, কারণ আমি জানি যেটা আমি মিস করলে একটা ফুল টস পড়বে 6 খাবো। বাট আমার একসময় এমন কন্ট্রোল আসছে মাশাআল্লাহ, যে আই ক্যান আমি যেটা চাইতাম সেটাই হইতো আর কি এরকম। মানে ইউ আন্ডারস্ট্যান্ড যে ওই সময় আমাদের যেসব বাঘা ব্যাটসম্যানদের বল করতে হয়েছে, মানে প্রত্যেকটা টিমেই যদি আমি যাই, সচিন, সেহবাগ, সৌরভ, ইন্ডিয়াতে, পাকিস্তানে ইজাজ আহমেদ, মানে সাইদ আনোয়ার, সেলিম মালিক, ইনজামুল হক, তুমি যদি বাইরে দেখো ব্রায়ান লারাদের গ্রুপটা, তুমি যদি অস্ট্রেলিয়া দেখো, তুমি যদি সবাইকে দেখো, মানে তাদের ব্যাটিং ইয়েটা ছিল তো ডেপ, সাঙ্গাকারা, মায়ালা জয়সূরিয়া, এদের বল করা ছিল ডিফিকাল্ট একটা জব কিন্তু সত্যি কথা। তো এখানে ইফ ইউ মানে আমি যদি ভ্যারিয়েশন না করতাম, আমারই মাশাআল্লাহ ওয়েন আই ফিনিশড, আমার ইকোনমি কিন্তু এত খারাপ ছিল না, আই ওয়াজ 5.01, মানে একটা মিডিয়াম পেসার হিসেবে 5.01, ওই টপ লেভেলে 15 ওভারের সার্কেল আছে, তো এখানে ওয়াজ নট ব্যাড। এটা অনেকে বুঝে না আসলে, আমাদের সময় ইট ওয়াজ সো টাফ। তো যাই হোক, মানে আমার ইচ্ছাটা অনেক বেশি ছিল আসলে একটু ভালো করার। আপনাদের ক্রিকেটের উদ্দেশ্যের জায়গাটাই তো অনেকাংশে ছিল যে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়া কিংবা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বাংলাদেশকে নিয়ে যাওয়াটাই তো আপনাদের সবচেয়ে বড় ফাইটের জায়গা ছিল। আমি ASM ফারুক আঙ্কেলের সাথে একবার কথা বলছিলাম তিনি মারা যাওয়ার আগে। স্কুল ক্রিকেটের একটা ইউনিফাইড টিম আপনারা ট্যুর করেছিলেন আন্ডার 19 ইংল্যান্ডে। এই গুরুত্বের জায়গাটা বা এই ট্যুরের এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাই। কারো মাথায় বল লেগেছিল, আমি এরকম একটা ঘটনা শুনেছিলাম, আই এম নট দ্যাট মাচ শিওর, হালিম আঙ্কেলের মাথায় বল লেগেছিল, কাজেম শাহর বাবা। ওই ট্যুরটা কতটুকু মেমোরেবল ছিল বা বাংলাদেশের ওই সময়কার ক্রিকেটের ভিত স্থাপনে ওই ট্যুরটা কতটুকু ইম্পর্টেন্স? অনেক। জাভেদ ওমর, বেলিন গোল্লা, বা আমি যদি হাবিবুল বাশার সুমন, মাইসেলফ, আনিসুর রহমান, সুপ্পি, হালিম শাহ, এরা কিন্তু সবাই পরে আমরা মোটামুটি ভালো একটা লেভেলে ক্রিকেট খেলছি, ঠিক না? তো ওইটা একটা নির্মাণ স্কুল টিম ছিল তখন।
তো ম্যাক্সিমাম আমি নির্মাণ স্কুলের প্লেয়ার, আমি খালি অমরজিৎ ছিলাম এবং আই ওয়াজ লিড দ্য টিম, আমি ক্যাপ্টেন ছিলাম, 19-এর ফার্স্ট ক্যাপ্টেন ছিলাম ওই টিমের। তো মানে আমরা ওখানে ছিল আমাদের 1 মাসের একটা ক্যাম্প, ট্রেনিং প্লাস ম্যাচেস। তো আমার একটা ছেলেটার নাম মনে আছে, একটা ইন্ডিয়ান বংশগত ছেলে, চেতন নাম ছিল ওর, চেতন কি প্যাটল এরকম কিছু। তো ওদের সাথে আমাদের একটা ম্যাচ হয়, মানে আমরা প্রথমে যখন ম্যাচ খেলি ইট ওয়াজ খুব ভালো ম্যাচ, আমি বলবো না, মানে এখানে দেখা যাচ্ছে যে যেই লোকটা গাড়ি চালাচ্ছিল গ্রাউন্ডসের কাজ করতেছিল, জন বলে একটা ছেলে ছিল, ওই আবার পরে ম্যাচ খেলছে, ইজ এ গুড ক্রিকেটার, বাট ও সব কাজ করতে ওই ব্যাক। তো ওখানে বাচ্চারাও খেলছে, আমাদেরকে ওরা অনেক বাচ্চা, তো আমরা আবার ভেরি ইজি। তারপর আমাদের ওরা বুঝলো যে না আমরা কোয়াইট স্ট্রং টিম, মানে আমরা 19 হলে আমরা কোয়াইট স্ট্রং টিম, তখন আমাদের ভালো ম্যাচ, তখন এই চেতনরা আসলো খেলতে। তো চেতনদের সাথে আমরা প্রথম ম্যাচে খুব ভালোভাবে জিতি, দ্যাট ওয়াজ আওয়ার 3rd ম্যাচ ইন দ্য ট্যুর। তারপর চেতনদের আরেকটা ম্যাচ খেলি 4th, ওটাও জিতি, আমরা 5টা ম্যাচ জিতার পর চেতনরা একটা আমাদেরকে চ্যালেঞ্জ করলো, মানে একটা হয় না যে ওরা হারছে ওদের জিত আছে, তো চ্যালেঞ্জ করলো এবং একটা খুব ভালো বড় ভালো টিম নিয়ে ওরা খেলতে আসলো। তো ওই ম্যাচে ওয়ে স্ট্রাগলিং, তো ওই ম্যাচে ওরা ভালো খেলতেছিল। তো হালিম আমার পার্টনার, হালিম আমার ব্যাটিং পার্টনার, আমি আর ব্যাটিং, আমাদের খারাপ অবস্থা, আমি আর হালিম ব্যাটিং করতেছি। তো আমি একটা জোরে ড্রাইভ মারি, সোজা হালিমের মাথায় লাগে, মাথায় যে বলটা হালিম ঘুরতে গিয়ে মাথায় এখানে লাগে, বল ফেটে যায় এবং পরে হালিম বাসায় বেড়ে চলে যায়। তারপর ওই ম্যাচটা আমরা 2 উইকেটে জিতি, আনিস আনি চুপ্পি আমার সাথে খুব ভালো সাপোর্ট করছিল। তো আমরা পরে এই ম্যাচটা জিতি। জেতার পর তো এখন আমাদের যেখানে খেলতে গেছি ওখান থেকে আমাদের মানে যেখানে আমরা থাকি মিডল সেক্সে, ওটা ইটস কোয়াইট ফার, 2-2.5 ঘন্টা ড্রাইভ। তো এখন কে থাকবে হালিমের সাথে, কারণ হালিমের এই অবস্থা একটা, এবং ওই চেতনের বাসাতেই আমরা ছিলাম। আচ্ছা, চিকিৎসার পর মানে ট্রিটমেন্ট বা হালিমের স্টিচ করলো, আমি আর জাভেদ ছিলাম হালিমের সাথে ওই বাসায়। তো আমাদের এত স্মৃতি ওই ট্যুরটা, মানে চিন্তার বাইরে। মানে আমরা 18 জন মনে আমরা গেছিলাম, আমরা 16 জন গেছিলাম। ওখানে SM ফারুক ভাই ছিলেন ম্যানেজার, যার কথা তুমি বললে, মন্টু ভাই, প্রয়াত মন্টু ভাই ছিলেন আমাদের কোচ। তো আমরা একটা ছোট্ট গাড়ি ছিল, বুঝছো, মানে আমাদের যাতায়াত ছিল একটা গাড়ির মধ্যে, যেখানে কোচটার নাম ভুলে গেছি, ওনারই মানে উনি অর্গানাইজার ছিলেন আমাদের ইয়ে ট্যুর করার, বা উনি ড্রাইভ করতো গাড়িটা। ওনার পাশে 2টা সিট, একটাতে মন্টু ভাই বসতেন, একটা ফারুক ভাই বসতেন, আর পিছিয়ে এরকম লম্বা 2টা সিট, আমাদের ব্যাগ, বুঝো আমাদের ক্রিকেট ব্যাগ, আমরা ওইখানে 18টা ছেলে বসতাম। মানে আমরা দেরি করে গাড়ি ধরতে চাইতাম, কেন যে আমি যদি আগে বসি তো আমার উপরে কেউ বসবে, হ্যাঁ, তো আমরা যেতাম পরে গিয়ে বসি কারোর উপরে বসি কে। তো ইট ওয়াজ ফান, মানে আমরা যে ওই টুরটাতে একটা বন্ডিং আমাদের ডেভেলপ হয়েছিল অ্যাজ এ ক্রিকেটার, যেটা আমাদের এখনও আছে, মানে এখনও জাভেদ ওমর বেলিম বা হাবিবুল বাশার সুমন বা হালিম শাহ, মানে সবার সাথে একটা যোগাযোগ যে আমাদের রয়ে গেছে বা ওই সময়কার সাথে, এটা কিন্তু তখন থেকে হয়েছিল। এবং আমার ন্যাশনাল টিমে খেলেছে এবং ভালো লেভেলে ক্রিকেট খেলছে, আমি মনে করি যারা ন্যাশনাল টিমও খেলতে পারেনি তারা ভালো লেভেলে ক্রিকেট খেলেছে। সো মানে ওই ট্যুরটা ছিল আমাদের জন্য একটা খুবই আমাদের আমার ফার্স্ট ট্যুর। এটা কি শুধু নির্মাণ স্কুলের একটা ইউনিফাইড টিম ছিল, ব্যাপারটা কি সেরকম? না, এটা ওই বাংলাদেশ অনূর্ধ্ব-19 নামেই গেছি আমরা মনে হয়, কিন্তু নির্মাণ বাস আর কি হেল্প করছে বা স্পন্সর ছিল, বা নির্মাণেরই অনেক প্লেয়ার ছিল এখানে যদি আমি বলি, মানে হালিম, তখন সুমন, জাভেদ, আনিস, সুপ্পি, এরা সব নির্মাণ স্কুলেরই প্লেয়ার ছিল, ইনফ্যাক্ট ওই টিমটারই প্লেয়ার ছিল। নির্মাণ স্কুল সেকেন্ড ডিভিশন খেলতো, আমরা অমরজিৎ সেকেন্ড ডিভিশন খেলতাম এরকম। তো এখান থেকে আমাদের যাবো, বাট এরপর থেকে তো ধরো মানে এর আগে আমরা অনেক ক্যাম্প করছি ঢাকায়, সত্যি কথা অনেক বড় বড় ক্যাম্প হইতো, টাফ ক্যাম্প, ওসমান ভাই, মন্টু ভাই, আলতাফ ব্যারান্ডারে প্রচুর ক্যাম্প করতাম আমরা। আমাদের ক্যাম্পগুলো খুব টাফ ছিল, মানে ওনারা মানে মানে আমরা সত্যি কথা বলতে কি আজকে বুঝি, তখন হয়তো বা বলতাম এত খাটায় হাত, ওসমান ভাই এত জোরে জোরে বল মারতো যে হাতে ব্যথা হয়ে যেত, কিন্তু মুখ বুঝে, কারণ ওসমান ভাই এরকমই ছিলেন। কিন্তু এখন বুঝি যে ওনাদের এই আমাদের প্রতি যে ওনাদের ভালোবাসাটা ছিল, যে আসলে বোঝা যেত না, এবং ওই কষ্টটা করছি বলে আমরা হয়তো ক্রিকেটার হতে পারছিলাম, সত্যি কথা বলতে গেলে। আমি একটু আপনার ক্যারিয়ারের পরের দিকে আসি, একটা পার্টিকুলার ম্যাচ যেটা আমাদের অত্যন্ত স্মৃতিবহ, বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচটা আপনার নেতৃত্বে জয়লাভ করেই ফেলছিল মুলতানের সেই স্মৃতি। যখনই আপনি গুগলে সার্চ দিবেন আপনার সেই কান্নার দৃশ্যটা, সেই ছবিটা সবসময় গুগলে পাওয়া যায়, যে এটাই ওইটার ফিচার ওই দিনটায়। আমার কোয়েশ্চেনটা হচ্ছে সুজন ভাই, 7 উইকেট যখন পাকিস্তানের পরে আরও 100 রান বাকি, ইনজামাম ওয়াজ দেয়ার, সাব্বির সেই জায়গাটায় আসলেন, একটা 40-এর উপর একটা পার্টনারশিপ হলো। আপনারা ওই টিমের যে ব্যাচটা ছিলেন, আমি জানি যে প্রত্যেকেই খুব ভোকাল, মানে আপনারা কি মাঠে স্লেজিংও করেননি পাকিস্তানকে ওই সময়? হোয়াট ওয়াজ গোয়িং অ্যারাউন্ড দেয়ার ওই সময়টাতে? স্লেজিং আমরা ওরকম করি নাই আমার মনে হয়, যে যতটা ওরা করছিল আমাদের, আমার মনে হয় না এতটা স্লেজিং করছিলাম, বাট আমরা খুব বিরক্ত ছিলাম আম্পায়ারদের উপরে আসলে। ইনফ্যাক্ট ওই ম্যাচে আম্পায়ার ছিল রাসেল টিফিন আর অস্কার ডি সিলভা। ইভেন অস্কার যেহেতু বাংলাদেশে খেলছে, ঢাকা আবুরিতে খেলতে এক সময়, আমার মনে আছে ড্রিঙ্কস ব্রেকে
মানে জাভেদই মনে হয় কথাটা তুলছিল বা কেউ বলছে যে অশোকা কী মানে এইসব আউট না দিলে হয়, উপরে আল্লাহ তুমি দিচ্ছে, তুমি আউট দিতেছ, তুমি আমাদের বাংলাদেশের ক্রিকেট খেলছো হ্যান ত্যান। তাই অশোকা বলতেছিল চুপ চুপ, মানে এটুকু আমার মনে আছে আর কি। হ্যাঁ, যে আমরা সো ডিসঅ্যাপয়েন্টেড যে এসব আউট দেয়নি ওই ম্যাচটাতে, বা আম্পায়ারিং ওয়াজ সো টেরেবল। এবং ইফ ইউ রিমেম্বার অলোকের ক্যাচটাই তো রশিদ লতিফ যেটা হয়েছে, ওটা মানে ক্যাচ না ক্যাচ দিল, মানে ওই ম্যাচটা আসলে ভুলার মতো না। মানে আমরা যে মানে আমার লাস্ট ওভারটা আমি মনে পড়ি যে এত আনলাকি ছিলাম যে ব্যাটে কোনো রকম লেগে গেছে, না লাগলে লেগ বিফোর প্লাম এরকম, মানে ব্যাট মিস করছে, কনফিডেন্ট হয়নি এরকম। তো মানে আর লাক ছিল না হয়তো আমাদের সাথে ম্যাচটা জিতার যতটা লাক ছিল, বাট ওই ম্যাচটা আমাদের ম্যাচ ছিল আসলে। আম্পায়ারিং যদি একটু ভালো হতো বা ডিসিশনগুলো যদি আমাদের ফেভারে থাকতো, তাহলে হয়তো বা ম্যাচটা আমরা অনেক বড় ব্যবধানে জিততাম। পরে কোনোদিন রশিদ লতিফের সাথে ওই ম্যাচ নিয়ে কথা হয়েছে? কোনোদিন তাকে জিজ্ঞেস করেছে? না, যেটা হয়েছে আমরা তো একই রোজ ছিলাম হলিডে ইন মুলতানে। তো মিটিং ডাকলো আইসিসি থেকে, মানে ম্যাচ রেফারি মিটিং ডাকলো খেলা শেষে পর। আমরা তো কমপ্লেন করছিলাম রশিদ লতিফ ওই ক্যাচটা নিয়ে। পরে যখন আমি যখন লিফটে নামতেছি, তখন আমাকে পাকিস্তানি 5টা প্লেয়ার, আব্দুর রাজ্জাক, আজহার, এরা সব আমাকে ঘিরে ফেলছে, মানে ওরা লিফটে নামছে। তারপরে তোমরা এই কাজটা ভালো করো নাই, রশিদ ভাইয়ের নামে তোমরা কমপ্লেন করছো। আমি তো রশিদ ভাই খুব ভালো কাজ করছে যে মাটি থেকে ক্যাচ উঠে নিছে। হ্যাঁ, তো তোমরা আবার আমারে বলতেছো কেন এই কথাটা? তোমরা কি ভালো কাজটা করছো? তোমরা চুরি করছো, আমি তো চুরি করি নাই, আমি চুরির প্রতিবাদ করছি। তুমি করলা চুরি, তুমি আমারে বকা দিতেছো যে আমি কেন এই অপরাধ করলাম। তুই চুরি করছো তুমি, আর আমি তো প্রতিবাদ করলাম যে তোমরা তো এই কাজটা ঠিক করো নাই। পরে রশিদের সাথে আমার কত দেখা হয় না, ইনজামের সাথে কথা হয়েছিল, মানে এইটুকু জানতাম ইনজাম কত প্রেশারে ছিল ওই ম্যাচের আগে। ইনজাম যদি ওই ম্যাচে রান্না করতো, পাকিস্তান যদি না জিততো, ইমরানের ক্যারিয়ার মানে ওই ম্যাচেই শেষ হচ্ছিল। মানে হি ওয়াজ আন্ডার ভেরি, মানে আই থিঙ্ক ওয়ান অফ হিজ বেস্ট ইনিংস। যদি আমরা সবাই চিন্তা করি কী সার্কামস্টেন্সে ইনজাম ওই 100 রান মারছে, সো ব্রিলিয়ান্ট। মানে আমাদের হারার পরেও বলতে হবে যে ইট ওয়াজ সো ব্রিলিয়ান্ট ইনিংস ফ্রম ইনজাম। বাট ডেফিনেটলি না, রশিদের সাথে আমার কথা নেই, বাট তারা ওই ম্যাচটা, এবং আমার এটাও মনে হয়েছে সামি, যেটা যখন আমরা 4th ডেতে যাই, 4th ডে তো টেস্ট ম্যাচ শেষ হলো, মানে মুলতান মাঠ থেকে কিন্তু আমাদের হলিডে ইন ওয়াজ কোয়াইট ফার। আমরা যখন সকালে আসলাম, আমার যেটা মনে হলো, ওরা ব্যাটিং করার কথা ওই দিনটা, যে ঘাস অনেক কমে ফেলেছে ওরা। আমরা কিউরেটারকে বললাম যে কী ব্যাপার, ঘাস কই? না এরকমই তো ছিল। আমরা আম্পায়ারকে বললাম ঘাস কই? না, কালকে তো এরকমই ছিল। মানে এরকম চিটিং হয়েছে আসলে, আগের একটা সিস্টেম করে একদম এরকম চিটিং হয়েছে। তো যাক, আমাদের তখন আমরা মিনোস, আমরা কথা বলতে পারি না, আমরা আম্পায়ারদের সাথে কথা বললেও তারা বিরক্ত হয়, এরকম একটা ভাব ছিল আর কি, যে আমরা টেস্ট ক্রিকেট খেলিতে ওদের গায়ে লাগতো মনে হয়, আমার কাছে মনে হয়েছে। তো যার জন্য মানে এটা হয় না। আমরা কিন্তু ওই পুরো পাকিস্তান সিরিজটা উই ফট ওয়েল, আমরা হারছি ঠিকই, বাট উই রিয়েলি ফট ওয়েল। হ্যাঁ, ওয়ান ডে সহ উই রিয়েলি ফট ওয়েল। আমাদের হয়তো বা কিছু, যেমন আমরা পেশোয়ার টেস্ট ম্যাচেও কিন্তু আমরা কিন্তু মুলতানে লিড নিয়েছিলাম, আমরা পেশোয়ারেও কিন্তু লিড নিয়েছিলাম। বাট পেশোয়ারে যেমন শহীদ আফ্রিদির একটা স্পেল ওয়াজ আমার চোখে দেখা, মানে ওয়ান অফ দ্য বেস্ট। একটা আইস ফেস পরে আসলো, কী যে বল করলো, মানে আমি লাস্ট ম্যান টু গেট আউট হুক করে, মানে আমি যদি সত্যি কথা বলি, মানে টু বি ইন দ্য ফ্রেম, আমি বলি আমি যে ফার্স্ট বলটাকে ফেস করছিলাম, মানে আমি জানি না বল কোন দিক দিয়ে গেছে, মানে এত জোরে বল আসছে, আর ও এত জোরে বল করতে পারতো আমার মনে হয়। বাট হ্যাঁ, মানে আমার ব্রেড লিগে খেলার অভিজ্ঞতা হয়েছে, এসব ইয়েকে খেলার অভিজ্ঞতা হয়েছে, মানে এসব এরা যে কি কোয়ালিটি ফাস্ট বোলার ছিল, মানে কী জোরে বল করতে আল্লাহ জানে। আর ওয়াসিম আকরামের কথা বাদ দিলাম, যে ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচে বলে, ইফ ইউ রিমেম্বার, যদি 99 ওয়ার্ল্ড কাপে যেটা আমরা পাকিস্তানকে হারালাম, 49th ওভার ওয়াসিম আকরাম বোল্ড, রফিক ওয়াজ ব্যাটিং। রফিককে একবার জিজ্ঞেস করলেও হবে, 6টা মনে হয় 6 রকম ভেরিয়েশন ছিল বলে। রফিক মানে একটা বল ব্যাটে লাগাতে পারছে আমার মনে হয়, ইফ ইউ আর নট রং। মানে কী বোলার ছিল আল্লাহ জানে। মানে আমার কথা ছিল যে ওই সময়কার এই বোলাররা ম্যাকডোরা বা আমরা যেসব বোলিং খেলছি ওয়াজ কোয়াইট। আমি অস্ট্রেলিয়ার সাথে যখন ওপেন করলাম, আমাকে গর্ডন বললো যে তুমি ওপেন করো, আমি তো করি। তো গিলেস্পি আর ম্যাকডোরা বল করছে, আমি 6 রান না কয় রান করছিলাম, উঠে কট ব্যাট হয়েছিলাম গিলেস্পির বলে। তো তখন আমাকে বাইরে আসবার গর্ডন জিজ্ঞেস করতে হলো যে ডু ইউ থিঙ্ক ইউ ক্যান প্লে টেস্ট ম্যাচেস, দিস ইজ আ গুড ব্যাটিং উইকেট, বাট তুমি যখন একটা টাফ টেস্ট উইকেটে ব্যাটিং করতে, আমি জানি না, ইজি না, ওদের হ্যান্ডেল করা ইজি না। বাট যে আমরা এটা খেলি না, সত্যি কথা বলতে, তখন আমরা এইসব পেস বল খেলিই দিই আসলে, মানে এরকম উইকেটে বল, ডারামের উইকেট ছিল এটা। তো ইট ওয়াজ নট দ্যাট ইজি, সত্যি কথা বলতে। আমি যদি অনেস্টলি ওপিনিয়ন দিই, আমি গর্ডনকে সেটাই বলছিলাম, যে গর্ডন অনেস্টলি আমি বলি যে না, আমরা এখনো উই আর নট রেডি ফর টেস্ট ম্যাচ। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। আপনি
পাকিস্তানের সঙ্গে জেতা ম্যাচের কথা বলেন, সেই ম্যাচে আপনি 3 উইকেট নিয়েছিলেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন 99 ওয়ার্ল্ড কাপ। আরেকটা ব্যাপার খুব আন্ডাররেটেড থেকে যায় সুজন ভাই, সেটা হচ্ছে মুলতান টেস্টের কথা উঠলে তো অনেক কিছু নিয়ে, অলোক কাপালির ওই কন্ট্রোভার্সিটা নিয়ে কথা ওঠে, রশিদ লতিফের ক্যাচ নিয়ে কথা ওঠে, রফিক ভাইয়ের মানকাডিং নিয়ে কথা ওঠে। একটা বিষয় আমরা এড়িয়ে যে আপনি ওই ম্যাচে 7 উইকেট নিয়েছিলেন, এই বিষয়টা খুবই আন্ডাররেটেড। কখনো কি খারাপ লাগে যে ওই ম্যাচটা এই যে জমিয়ে তোলার পেছনে বোলার খালেদ মাহমুদ সুজনের কিন্তু একটা অবদান ছিল, ম্যাচে আপনার 7 উইকেট ছিল, মাঝে মধ্যে কি খারাপ লাগে যে ব্যাপারটা ছাপিয়ে যায়? লাগে আসলে, মানে মানে আমাদের হয়তোবা যেটা তুমি স্টার্টেই বললা যে আমাদের হয়তো প্রথম টেস্ট উইন থাকতো, হয়তোবা যদি প্রথম টেস্ট উইন হতো তাহলে এই 7 উইকেটের কথা তো সবাই বলতো, যা ওই মানে যেটা হয় যে হেরে গেলে সবাই ভুলে যায় জিনিসগুলো আসলে। বাট খারাপ লাগে, আবার খারাপ লাগে না, কারণ সত্যি কথা বলতে যে যারা আমাকে চিনে বা যারা আমার সাথে খেলছে বা যারা দেখছে তারা আমাকে, মানে আমার কিন্তু যদি ইংলিশ পেপারে আমি বলি ডেইলি স্টারে, তখন আমাকে লিখতো ফাইটার খালেদ মাহমুদ সুজন, আর বাংলা পেপারে লিখতো লড়াকু খালেদ মাহমুদ সুজন। এটা কিন্তু আমি নামটা দিই নাই, বিডিআই নাম দিয়েছিল আমাকে, রাইট? কেন দিয়েছিল? তারা দেখতো যে আমি মাঠে ফাইট করতে, আমি লাস্ট বল পর্যন্ত ফাইট করতাম, দ্যাটস ওয়াজ মাই, মানে এটা আমি যদি টেপ টেনিসে খেলি, বাসের পিং পং বলেও খেলি, আই ওয়াজ লাইক দ্যাট, আমার ক্যারিয়ারই এরকম ছিল। তো আমার টিমমেটসরা জানতো যে আমি কতটা ফাইট করতাম, হয়তো বা মানে আমি খুব এগ্রেসিভ ছিলাম বা ফাইট করতাম, বাট আমি মাঠের বাইরে টোটালি ডিফারেন্ট ব্যাপার। বাট মাঠে আমি কাউরে ছেড়ে কথা বলতাম, এটা ইভেন আমি যেটা একটু স্লেজিংয়ের কথা উঠলে ঢাকা মাঠে সিনিয়র, মানে যখন প্লেয়াররা আমাদের সাথে খুব এগ্রেসিভ অ্যাটিটিউড করতো, একমাত্র আমি ছিলাম যে ছেড়ে কথা বলতাম না কাউরে, কিন্তু আমি কিন্তু উল্টা উত্তর দিয়ে দিতাম মাঠে, এটা কিন্তু আমার ইয়ে ছিল। আপনি বিলি বাউরেনকে কি বলছিলেন? 50% জরিমানাও খেতে হয়েছিল আপনাকে, আমি ক্রিকেট ফোতে সেদিন সার্চ করে দেখলাম, তখন ছোট ছিলাম মনে নেই, কিন্তু কি বলছিলেন? কি জানি আমারও মনে, এটা বিলি মানে একটা ডিসিশন ওয়াজ কট ব্যান্ড মনে মিস করে গেছিলো। তা আমি মনে হয় বলছিলাম যে তুমি কেন দিলা না, শুধুমাত্র আমরা বাংলাদেশ বলে, এরকম কিছু একটা কথা বলছিলাম আমাকে। মানে আমি বলছিলাম যে জাস্ট আমাদের চামড়ার জন্য কি, মানে ওরা তো খুব ইয়ে ছিল না, বেশি যেরকম একটা ব্যাপার ছিল, আমি ওই কথাটাই বলছিলাম। তো তুমি কি মানে যে আমরা বাঙালি কালো বলে আমাদের উইকেটে দিলাম না, এত প্লাম কটবে তুমি মিস করো কেমনে? প্লাম কট মানে এর থেকে আর মানে আওয়াজ হয়েছে, সব গেছে, আরামে ক্যাচ গেছে। তো এই জন্যই মানে এরকম বলছিলাম। বাট ওই যে মাঠে আমি বললাম, মাঠে আই ওয়াজ ভেরি এগ্রেসিভ থাকতাম আমি জিতার জন্য, মানে আমি বাংলাদেশ হারবে আমি জানতাম, আমি হারবো, বাট আমি ওই মানসিকতার মাঠেই নামতে চাইতাম যে আমি হারবো। আমার একটা খেলা মনে আছে, লাস্ট পাইলট আমি ব্যাটিং করতেছি, তো পাইলট ওয়াজ ফেসিং, আমি নন স্ট্রাইকেতে। তো পাইলটকে আমি বলছি, পাইলট যদি বল মিস করিস দৌড়াইস, একটা নিয়ে নিব। তো পাইলট বলই মিস করছে, আমি দৌড় দিছি, পাইলট দৌড়ে, আমি পাইলট রান আউট হয়েছি। তো আমি পাইলট কিন্তু দৌড়াইনি দেখেন, রান আউট হয়ে যেতাম। তো আমি কিন্তু কেউ যেত বলে অ্যাভারেজ খারাপ হইতো। আমি কই যে তুই সব অ্যাভারেজ চিন্তা করতেছিস কেন, আর একটা রানও তো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমার এরকম ছিল, অ্যাটিচিউডগুলো আমার এরকম ছিল। সো মানে ওই 7 উইকেটের কথা মানে কত স্পেশাল ছিল আমি বুঝি, ওরকম উইকেটে 7 উইকেট পাওয়াটা, বাট নট ইজ ওদের ব্যাটিংয়ের এগেনস্টে তবে কোয়াইট ব্যাটিং আছে। মানে আমার মনে হয় যে ওই ম্যাচে মাশরাফি খেলা নাই, বাট মাশরাফি না খেলেও মাশরাফি টেকিং সাম ব্রিলিয়ান্ট ক্যাচেস, যে ম্যাচ জিতে মাশরাফি, সুতরাং মাশরাফি ওইটাও আমাদের একটা বড় সেটব্যাক ছিল। আমি ডেভ ওয়াটমো করছিল ফার্স্ট টেস্ট ম্যাচ হওয়ার পর, ডেভ আমাকে ডাকে, মাশরাফিকে ডাকে, ডেভ দিয়ে বলে যে মাশরাফি তুমি 2টা টেস্ট ম্যাচ তুমি একটা খেলতে পারবা, কোনটা খেলবা? তো মাশরাফি বলে আমি পরেরটাই খেলবো। তাই আমি বললাম, যখন আমি উইকেট দেখলাম কি আমি ইয়েতে, আমি বললাম মাশরাফি তুই খেলিস না, হ্যাঁ তুই খেলিস না, পেশোয়ারের ওই উইকেট খেলিস না, তুই পরেরটা খেল। হয় চাচা আমি যদি ভালো খেলি ও ডেভ আমার খেলাই দিবে ঠান্ডা, আমি না তোরে খেলাবে না, তোর ইঞ্জুরি প্রন আছে, তুই খেলাবে না। বলে না না আপনি আমার, ও জোর করে খেলো। কিন্তু পরে আমি মুলতানকে আমি ডেভ কাছে বললাম, ডেভ আমার মাশরাফি দাও প্লিজ, মাশরাফি খেলো, ঘাসের উইকেট তখন, কারণ বা ডেভ ওই ফিজিও পয়েন্ট অফ ভিউ থেকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ইয়েতে যে মাশরাফিকে আমরা খেলাতে পারলাম না। মাশরাফি খেলা তো অন্যরকম স্টিল হতে পারতো ওই ম্যাচটা আরও বেশি। তো যাই হোক, আমার মনে হয় যে এভরিবডি ফাইট ফর সো ওয়েল ওই ম্যাচে, আমরা সবাই জিতার জন্য চেষ্টা করছি এই সিরিজে, বাট আনলাকি আমরা জিততে পারি না। তো হয়তো বা পাকিস্তানের আসলে ওটা মেমোরেবল টেস্ট ম্যাচ হতো, আমাদের প্রথম টেস্ট ম্যাচটা মুলতানে জিতা হয়তো। ইভেন আপনি আন্ডাররেটেড পারফরমেন্সের কথা যদি বলি, আপনার 3টা উইকেট পাকিস্তানের সঙ্গে যেটা 99 ওয়ার্ল্ড কাপে, সেটার কথা তো বলা হয়। এই যে ম্যাচে 7 উইকেট খুব বেশি আলোচনা হয় না। ইন্ডিয়াকে যে ম্যাচটা বাংলাদেশ হারায়, ওই ম্যাচেও তো আপনার বোলিংয়ের জায়গাটা, মাঝখানের স্পেলটা, ম্যাচটা আপনি ঘুরিয়ে দিয়েছিলেন। সৌরভের উইকেট দিলাম, পরে চোয়ের খেলার উইকেট, আমি ব্যাটিংও রান করেছিলাম। এক্স্যাক্টলি। এরপর জিম্বাবুয়ে যখন বাংলাদেশে আসলো প্রথম ওয়ানডে সিরিজ জয়, সেখানে প্রথম 2টা ম্যাচ হারার পর তারপর বাউন্স ব্যাক করা, সেই জায়গায় আপনার বোলিংয়ের একটা জায়গা ছিল। সব কিছু মিলে ওই সময়টা 2004 এবং জিম্বাবুয়েতে যে সিরিজটা আমরা হারলাম, জিতা সিরিজটা হারলাম, ওই সিরিজে একটা গন্ডগোল হয়েছিল টিমের মধ্যে।
রফিককে আমরা মিস করলাম লাস্ট ওভার। রফিক খেললে আমরা জিততাম কনফার্ম। জি। এবং ওইখানেও কিন্তু আমার সেরা বোলিং ওইখানে, মানে তখন কিন্তু এই জিম্বাবুয়ে দল না, না মানে স্ট্রং জিম্বাবুয়ে দলের Mighty সাথে। জিম্বাবুয়ে। হ্যাঁ, 10 ওভারে 18 রানে 4 উইকেট পাইছিলাম, ওই ম্যাচটা যেটা জিতলাম আমি। তো আমার জিম্বাবুয়ে স্পেলগুলো, জিম্বাবুয়ে উইকেট আমার জন্য খুব হেল্প করতো, সিম থাকতো। তো হ্যাঁ, আমার অনেক ভালো বোলিং স্পেল আছে, আবার খারাপও আছে। বাট যখনই আমি কোনো সময় একটা খারাপ করছি, যেমন এই ওয়ার্ল্ড কাপ থেকে আসার পর আমি পাকিস্তানের সাথে একটা ম্যাচে আমাকে বোলিং করানো হলো প্রথম 4, মানে পাওয়ার প্লেয়ার প্রথম, মানে ঢাকার উইকেট তো ইজ অলওয়েজ ডিফিকাল্ট 15 ওভার বল করা, এবং স্লগ 6 ওভারে আমি 6 ওভার পুরো বল, যেটা আমার রেগুলার বোলিং ছিল, যে 15 ওভারের পর থেকে আমি মাঝখানে বোলিং করতাম, সেটা আর হয়নি। একদম শেষ 6 ওভার প্রথম 4 ওভার, ওই খেলাটা আমি 10 ওভারে 78 রান দিলাম ওয়ার্ল্ড কাপের পরপরই, এশিয়া কাপে এখানে। তারপরে আমি বাংলাদেশ টিম থেকে আবার বাদ পড়লাম। মানে আমার 3টা বোলিং পারফরমেন্স ভালো হওয়ার পর একটা যদি খারাপ হয়, তখন আমাকে বাদ দিয়ে চিন্তা করতো। মানে এই জিনিসগুলোও তখন অনেক ছিল আমাদের মাঝে, এবং এটাতে আমাদের, মানে দেখ, আমি বলতে চাই না কারা ছিল জড়িত বা এরকম কিছু, বাট হ্যাঁ, এটাই খারাপ লাগতো যে আমাদের ভালো পারফরমেন্সের কোনো সময় মূল্যায়ন এরকমভাবে মানুষ বলে না। এটা মানুষের দোষ আছে। মানুষ তো আসলে বর্তমানে যারা সোশ্যাল মিডিয়াতে যারা খুব ইনভলভ আছে ক্রিকেট নিয়ে, যারা ট্রু ক্রিকেটকে ভালোবাসে, তারা কিন্তু জানেন এগুলো কথা, তারা ভালো লিখেন, বা আমি শুনি যেগুলো, মানে আমার তো এগুলো নাই, সুতরাং আমি জানি না। কিন্তু অনেকে লিখেন অনেক মানে ইয়ে করে কথা লিখেন, বাজে ভাষায় কথা লিখেন, যারা ক্রিকেটটা দেখে না। তা আসলে ভাই, আমাদের স্যাক্রিফাইসগুলো আসলে ওনারা বুঝবেন না আসলে। হ্যাঁ, এক বালতিতে 6টা গ্লাস থাকতো, ওইটা দিয়ে আমরা পানি খেতাম, কার ঘাম বালতিতে পড়তো কী হইতো না, তো উই ডোন্ট কেয়ার, আমরা ওটা খেয়ে বড় হয়েছি। মানে আমাদের বিসিবি তখন আমাদেরকে এক বোতল পানি কিনে দেওয়ার মতন এফোর্ড করার মতো অ্যাবিলিটি ছিল না। তা আমরা কিন্তু ওই কালের প্লেয়ার, সুতরাং আমাদেরকে নিয়ে যখন আপনারা বলবেন, ট্রল করেন, আই ক্যানট স্টপ এনিবডি, হোয়াট আই এম ট্রাইং টু সে, যে অ্যাটলিস্ট ওইটুকু রেসপেক্ট দিয়ে, যে আমরা বাংলাদেশ থেকে যদি আমাদের বা আমাদের আগের যারা ছিল, তারা তো আরও স্যাক্রিফাইস করছেন না। আমাদের পর্যন্ত কিন্তু আমরা ক্রিকেটকে দারুণ স্যাক্রিফাইস করছি আমরা, সত্যি কথা। ফ্যামিলি বলেন, পড়াশোনা বলেন, মানে এন্ড অফ দ্য ডে আমরা কী পাইছি? আজকালকার একটা ছেলেরা ক্রিকেট খেলা মানে ব্লেসড, মানে যেরকম পরিমাণ আর্থিক সহায়তা তারা পায়। আমাদের সময় আমরা ন্যাশনাল টিমে তো বিনা পয়সায় খেলছি বলতে গেলে, ঠিক না? আমাদের দেশে হায়েস্ট যখন আমরা পেমেন্ট পেয়েছি 4 লাখ 5 লাখ টাকা। এখন তো একটা মানে সেকেন্ড ডিভিশনের প্লেয়ার হচ্ছে 3-4 লাখ টাকা পায়, আর আমরা বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলে 3-4 টাকা পাই। তাতে তো বলবেন ওই সময় টাকার ভ্যালু ছিল। আসলে এই কথাটা ওই সময় ছিল, এই সময়টা এই সময়ই আছে, ঠিক না? ঠিক। তো আমাদের সময় ওই সময় 3 লাখ টাকা যেরকম ছিল, এখন তো বা 50, অনেকে বলে এটা ভুল কথা। আসলে এটা ভুল কথা, কারণ আপনার টাকা তো, এটা অ্যামাউন্ট অনেক বড় অ্যামাউন্ট। এই জায়গাটা একটা মিস ইন্টারপ্রিটেশন হয় কিনা, কারণ আমাদের ম্যাক্সিমাম দর্শকরা তো আসলে ক্রিকেট বোর্ডে কোন কোন উইংয়ের কী কী কাজ, এই ব্যাপারগুলো জানে না। আমি যদি একদম স্পেসিফিক্যালি আপনার প্রশাসনিক জীবনটা আমি আনতে চাই নাই, কিন্তু যেহেতু কথা প্রসঙ্গে আসছে, আমি সেই জায়গাটায় বলি। আপনি গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন, গেম ডেভেলপমেন্ট পর্যন্ত বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন, গেম ডেভেলপমেন্ট পর্যন্ত ওয়ার্ল্ড বাংলাদেশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এখন গেম ডেভেলপমেন্টের পরের স্টেজে বাংলাদেশ কি করলো, সেটা তো আপনার ডিপার্টমেন্ট ছিল না, সেটা এইচপি ডিপার্টমেন্ট ছিল, সেটার একজন দায়িত্বে ছিলেন দুর্জয় ভাই, সেই জায়গাটা অনেক দিন ছিলেন। এখন ওই যে প্লেয়াররা প্রিপেয়ার্ড না হয়ে ন্যাশনাল টিমে যে আসে, প্লেয়াররা ন্যাশনাল টিমে এসে খারাপ খেলে, দোষ কিন্তু আপনার হয়। বাট এই ব্যাপারটা তো অনেকে বুঝেও না হয়তো, বা যে গেম ডেভেলপমেন্ট পর্যন্ত আন্ডার 14, 16, 18, আফটার দ্যাট 19 ওয়ার্ল্ড কাপ, ইউ আর দ্য চ্যাম্পিয়ন, ইউ আর দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সো ওই যে আরেকজনের দায়ভারটা আপনি সবসময় নেন, এই কথাটা তো ক্রিকেট পাড়া যারা ক্রিকেট রেগুলারলি বা এই ফ্যাটার্নিটি আছে তারাও সবসময় বলে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যেহেতু আমি একটা জিনিস হচ্ছে, আমি সবসময় যেতাম বোর্ডে, যেতাম, মানে আমার 19-এর প্লেয়ার তো একসময় এইচপিতে যায়, রাইট? তো আমি সবসময় বলি যে 19-এর সাকসেস হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। 19 কিন্তু এমনি ফ্লুকে চ্যাম্পিয়ন হয়নি, বা 19-এর পুরা 2টা বছর আমরা গত 8 বছর ধরে যেভাবে আমরা প্র্যাকটিস করি, এই সিস্টেমটা আমরা ডেভেলপ করেছিলাম আর কি। আমি তখন বোর্ডে নাই, মানে আমাদের 19 টিম 2 বছর ধরে ট্রেনিংয়ে থাকে, এবং এর মধ্যে তারা 40 থেকে 45টা ইউথ ওডিআই ম্যাচ খেলে, প্লাস এমনিতে আরও ম্যাচ আছে, হোম দেশে প্র্যাকটিস ম্যাচেস যেগুলো আছে। আমি বলছি ইউথ ওডিআই খেলে 45, তার মানে আরও যেসব এখানে লোকালি ম্যাচ খেলে প্রায় আরও 30-40টা। তা তারা এই 700 দিনের মধ্যে তাদের ছুটি থাকে, সব কিছু থাকে, ক্যাম্প চলে, ম্যাচ খেলে। তো আমরা কিন্তু পুরোপুরি রেডি করতাম, এবং এই সিস্টেম কিন্তু এখনও আছে। আমরা নাবিদের হাত ধরে চ্যাম্পিয়ন হলাম, বাংলাদেশে নাবিদ নেওয়াজ কোচ হিসেবে আসলো, নাবিদকে কিন্তু আমরা এইবারও নিয়ে আসলাম। মাঝে একটা সময় আমাদের স্টুয়ার্ট ল ছিল, ওয়াসিম জাফর ছিল, আর আমি আবার নাবিদকেই ফিরিয়ে নিয়ে আসি। আমি বোর্ডকে বলি না, আমি নাবিদকেই চাই। তো আমরা ওই সিস্টেমটাই কিন্তু আমরা আগাচ্ছি। এই প্রত্যেকটা আপনি যদি দেখো যে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর কিন্তু আমরা 2টা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি বাংলাদেশ আন্ডার। সো সাকসেসটা এমনি আসেনি, ইয়ে ছিল। কিন্তু এরপরে যখন আমরা যে এইচপি ট্রেনিংটা আসলে কী হয়, একটা 3-4 মাসের ট্রেনিং হয়, সেটার মধ্যে ট্যুরে যায়, একটা হোম সিরিজ খেলে, একটা অ্যাওয়ে সিরিজ খেলে, অনেক সময় খেলেও না। তো আসলে তো এই 3 মাস 4 মাস ট্রেনিং করলে হবে না। এইচপি প্লেয়াররা আমি জানি, দেয়ার বিজি, তারা ফার্স্ট ক্লাস খেলবে, তারা প্রিমিয়ার লিগ খেলবে, তারা বিপিএল খেলবে, তারপর কি করবে আসলে?
তা আমি এই যে মনিটরিং সিস্টেমটা জি। চালু রাখা, এই জিনিসটা আমার মনে হয় না আমরা এইচপিতে খুব একটা ভালো করতে পারছি বা করা হয়েছে। ইভেন টাইগার্সেও কিন্তু এই জিনিসটা হয়, ট্রেনিংটা কোচরা কারা তারা ওখানেই থাকবে। যেমন আমি যখন আমরা 19 ওয়ার্ল্ড কাপে খেলতে গেলাম, জি তো আমরা লর্ডসের ইনডোরে প্র্যাকটিস করতেছি, হঠাৎ করে দেখলাম দুটো প্লেয়ার আসলো, একটা হচ্ছে ফ্লিনটফ আর একটা হচ্ছে নেল ফেব্রাদার। কোচ রেডি, সব রেডি, ওরা জাস্ট শ্যুটটাই পরে আসছে, গোলা খুললো, ট্রাউজার ট্র্যাকস্যুট পরলো, ব্যাটিং করলো 1 ঘন্টা করে, 2 মিনিটে 2 জন, 6টা বোলার আর একটা বোলিং মেশিন। এরা বলিং করলো, ব্যাটিং করে আবার কসুর টসুর করে টাইটাই পরে চলে গেল। এই যে ফ্যাসিলিটিস, এই ফ্যাসিলিটিসটা আমাদের ছেলেদের নেই, আমাদের ছিল না, আমাদের সময় বাদই দাও, এখনই নাই না। তো এই যে ট্রেনিং করা বা কোচ থাকবে, ওইখানে যে কোথাও শ্রীলঙ্কার একটা কোচ ছিল লর্ডসের, ওই ইনডোরের কোচ, আমি নাম ভুলে গেছি, বাট আমাদের এই যে একটা কোচিং যে প্যানেল তৈরি, আমাদের বাচ্চারা যখন যাবে, যেমন আমাদের এই জিনিসটা নাই। আমরা এখন কী হয়, একটা ইনডোর মিরপুরে, সেটা নিয়ে ন্যাশনাল টিমের কারাকারি, ওমেন্স টিমের কারাকারি, 19-এর কারাকারি, টাইগার্সের কারাকারি, এইচপির কারাকারি, মাঝে আন্ডার-17 ঢুকে। অনেক সময় ডিস্ট্রিক্ট ন্যাশনাল প্লেয়াররা তারা চায়, তারা যখন পায় না তারা কমপ্লেন করে আমাকে মোর্শেদ ভাই ইনডোর ইউজ করতে দিল না। আর মোর্শেদ ভাই আসলে যাওয়ার জায়গাটা কোথায়? লেন হচ্ছে 3টা, এত ছেলে কখন প্র্যাকটিস করবে? ওনারা এখন 9 to 5 অফিস করেন, ওনারাও 5টা পারে, সন্ধ্যার পর যে কেউ এটা খুলে রাখবে, ওটা চলবে, এই দায়িত্বটা কে নেবে আসলে? তো জিনিসগুলি থেকে আমরা বলে ফেলি আসলে, কিন্তু আমরা প্রয়োগ করার ব্যাপারটা আমাদের খুবই প্রবলেম। আমরা মানে আমার মনে হয় যে বাংলাদেশ ঠিক আছে, যেখানে থাকার কথা ছিল, আমি খালি বলতেছি না রেজাল্ট ওয়াইজ, বাংলাদেশ টেস্ট সিরিজে 4 নম্বর টিম, ওডিআইতে 6 নম্বর টিম, আমি এটা বলছি না, দ্যাট ইজ, এই জিনিসটা হইতো তখনই যখন আমাদের এই জিনিসগুলো ভালো হতো, তাহলে আমাদের ফ্যাসিলিটিসের জন্য ভালো হতো। তা আমরা এটাই মনোযোগ দিই নাই কেউ, যে না ঠিক আছে আমার তো, যেমন আমি বলি যদি 19-এ এখন আমি যদি বলেন যে শুনে আপনি, আমি বোর্ডে গেছি, আমি বোর্ড বিডিকে বলছি ভাই আমার এই কোচ লাগবে, এই ট্রেনার লাগবে, এই ফিজিও লাগবে, মানে আমি চাই নিছি, আমি মনে করি আই ডিজার্ভ ইট, ঠিক না? বিকজ আমি চেয়ারম্যান, আদারওয়াইজ আমার চেয়ারম্যান থেকে লাভটা কি ওই কমিটির? কিন্তু অ্যাজ ইফ, যেমন আমি এইচপি যদি আমি এখন কে বলতে চাই, তো ডেফিনেটলি এটা বলাটা শোভা পাবে না, বিকজ দুর্জয় এটা লিড করছে বা এনাম লিড করছে টাইগার্স, রাইট? তো কিংবা টুর্নামেন্ট কমিটি একসময়, মানে আমি টুর্নামেন্টের মাঝে কাজ করতাম, বয় ভাই লিড করছে টুর্নামেন্ট কমিটি, যেগুলো ক্রিকেট অপারেশন আমি ভাইস চেয়ারম্যান ছিলাম। কিন্তু ক্যান আই টেক জালাল ভাইয়ের উপরে ডিসিশন? না, জালাল ভাই ইজ দ্য অথরিটি। তো জালাল ভাইকে আমরা সাজেশন করতে পারতাম, ডিসিশন ওয়াজ জালাল ভাই কী করবে না। সুতরাং আমি যেটা বলছি যে এই যে আমাদের যে একটা ওয়ার্কিং কমিটি ছিল, স্কল ওয়ার্কিং, যেটা চেয়ারম্যান ছিলেন আমাদের সিরাজ ভাই, কিন্তু যেটা হইলো এই ওয়ার্কিং কমিটি কিন্তু অনেক পাওয়ার, এটা কিন্তু আমরা কেউ জানি না। ওয়ার্কিং কমিটি কী করে, আমরা প্রত্যেকটা এই যে ইম্পর্টেন্ট কমিটির চেয়ারম্যান নিয়ে একটা কমিটি, এটা তা আমাদের মিটিং হইতো, যেমন মিটিংটা কি খুবই ক্লাস একটা মিটিং হয়েছে, আমরা কোনো সময় এরকম ফ্রুটফুল কিছুই আমার মনে হয় নাই। কিন্তু এই কমিটি, যেমন আমরা বোর্ড মিটিং তো প্রতি সপ্তাহে করা যাবে না, জি বোর্ড মিটিং তো 2 মাস 3 মাস পর পর হয়, কিন্তু এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট, যে এই এটা নিয়ে প্রেসিডেন্টের কাছে অপারেশন ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান বলবেন। কিন্তু আমরা সেই দিক থেকেও কিন্তু আমরা ঠিক মতো করতে, আমরা মানে যেটা হচ্ছে যে এত বছর এগুলো দুঃখের কথা বলে লাভ দেয়, সবাই আমাকেই ব্লেম করবে যে আমি বোর্ডে তো 12 বছর ছিলামই, হ্যাঁ আমি ছিলাম, বাট যেটা অ্যাজ ইউ সেড যে আমি একটা কমিটির চেয়ারম্যান ছিলাম, আমি কিন্তু বোর্ডের চেয়ারম্যান ছিলাম না, যে বোর্ডের সব আমি ম্যানেজ করি, আমার খালি ডেভেলপমেন্টে যদি প্রশ্ন থাকে আই ক্যান আনসার। ওই পর্যন্ত তো বাংলাদেশ চ্যাম্পিয়ন, সেই জায়গায় কোনো কথা নেই। সুতরাং এই প্রসঙ্গগুলো আমি আসলে আনতে চাই নাই, কিন্তু কথা প্রসঙ্গে যেহেতু চলে আসছে আমি একদম শেষ করে দিব। আপনার একটা তো সাংগঠনিক জায়গা, প্রশাসক হিসাবে, পরিচালক হিসাবে কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে থাকে না, কোনো মানুষই 100% শুদ্ধ হয় না, এটা অনেক ব্যাপার আছে, অনেক কথার জায়গা আছে, বিতর্কের জায়গা আছে, সেই সব নিয়ে হয়তো আরও অন্য একদিন কথা বলবো। বাট আজকে একটু ক্রিকেটের মধ্যেই থাকতে চাচ্ছিলাম, শেষের দিকে চলে আসবো। একটা কথা বলা হয় যে অনেক ক্রিকেটার সুজন ভাইয়ের হাত ধরে আসছে, আমি যদি লিস্ট করি, তামিম ইকবাল খান নিজে স্বীকার করেছেন একবার, তিনি যখন কোভিডের সময় পডকাস্ট করছিলেন তখন তামিম ইকবাল বলেছেন, মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন, তাসকিন বলেছেন, মোস্তাফিজ বলেছেন, খুব রিসেন্টলি তাওহিদ হৃদয় বলেছে। আমি অনেক ক্রিকেটারকে জানি যারা ঢাকা শহরে এসে শুধুমাত্র থাকে সুজন স্যারের জন্য। সুজন স্যার ব্যবস্থা করে দিয়েছেন ক্রিকেট খেলা, সুজন স্যার ব্যবস্থা করে দেন। কারো যদি টিম প্রয়োজন হয়, তার যদি পটেনশিয়ালিটি থাকে, খালেদ মাহমুদ সুজন একটা লাস্ট পসিবল পার্সন যার কাছে গেলে টিম পাওয়া যাবে, 3rd ডিভিশন হোক 2nd ডিভিশন হোক। আবার সেগুলোকে অনেকভাবে বিতর্কিত করারও চেষ্টা করে, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। আমি ছোট্ট করে একটু কয়েকজনের ব্যাপারে জানতে চাইবো যে প্রথম কিভাবে আপনি নিয়ে আসলেন তামিম ইকবাল, তাসকিন, মোস্তাফিজ? তামিমের ব্যাপারটা, তামিমকে তো খুব ছোটো থেকেই চিনি, যে যখন আমরা চিরগের মাঠে খেলতাম তখন তামিম ছোট্ট একটা, আমার এটাও মনে হচ্ছে খাকি কালারের হাফ প্যান্ট পরছে, একটা মাথায় টুপি পরা, একটা ছোটো ব্যাট হাত ঘুরে এরকম ঘুরাইতো ব্যাটটাতে,
তো তামিমকে আমি ওই সময় থেকেই চিনি ইনফ্যাক্ট। তো এরকম একটা প্রিমিয়ার লিগের ঠিক আগেও লাস্ট দল বদলের শেষ দিন, জি তো হঠাৎ করে আকরাম ভাই আমার ফোন দিলেন যে সুজন, তাইমকে তো একটা দল নেওয়ার কথা ছিল, আমি নাই বললাম দলের কথা নেওয়ার কথা ছিল, তো ওকে এখন ওরা নিচ্ছে না, ওকে বেচারা ফুটপাতে বসে কাঁদতেছে। ইস্টার্ন প্লাজা মার্কেট ছিল না একটা, জি, জি। ওইখানে মার্কেটের সামনে বসে কাঁদতেছে। তাই আমি বললাম যে আকরাম ভাই তাইমকে তাড়াতাড়ি বলেন যে আইসা ডিউজে সাইন করতে, আমাদের টিমে সাইন করতে পারে, কারণ ও যদি সাইন না করে তাইম আর ফার্স্ট ওই টিমে খেলতে হবে ওকে। জি তা আমি বললাম যে আমি সাইফুলকে বলতেছি টাইমকে বলেন বোর্ডে ইয়েতে যাইতে, স্টেডিয়াম যাইতে। তো আমি পকেট নিশ্চয়ই ছবি টবি ছিল, যেগুলো দল বদল করার কথা ছিল। তো ওইভাবে আমরা তামিমকে ডিউজে সাইন করাইলাম। ডিউজেসটা স্টার স্টার্টেড সাইড, ন্যাশনাল টিম ফুল। ওই বছরে কি 188 করলেন তামিম ভাই একটা ম্যাচে? হ্যাঁ, ওই ম্যাচেই যেটা হয়তো প্র্যাকটিসে আমাদের পাকার উইকেটে প্র্যাকটিস হতো কোনাটায়, আর সেন্টার উইকেট ছিল তার। তো আমরা ন্যাচুরাল তামিম তো ব্যাটিং পাইতো না, বিকজ সব তো স্টার টিম, একদম ফুল স্টার। তো আমি কি করতাম, আমি বোলিং ভিতরে বোলিং কম করতাম, আমি এসে টাইমকে আধা ঘন্টা টার্ফে বোলিং করতাম, আমারও হেল্প হইতো। আর টাইম তো এগ্রেসিভ ছিল, মারতো, ছোটোবেলা থেকে পিচ্ছি মারতো অনেক। তা টাইমকে আমি কিন্তু প্রতিদিন আধা ঘন্টা করে বোলিং করতাম, এবং আমি দেখতাম যে টাইম কতটা ফ্লুয়েন্ট ব্যাটিং করে এবং সাহস বা ও সাবলীল, মানে ও তো ছোটোবেলা আরও সাবলীল ছিল সত্যি কথা বলতে গেলে। তো এরকম একটা ম্যাচে আমি আপনার বলে আকরাম ভাই টাইম রেখালাম, আকরাম ভাই ক্যাপ্টেন, আমি ভাইস ক্যাপ্টেন। তুই পাগল, সবাই আমার উপর রাগ করবে, আমার ভাইস্তা। আমি তো আকরাম ভাই আপনার ভাইস্তাও পরের কথা, ও তো ভালো ক্রিকেটার, আপনি এটা মানতে হবে। তো আমি তো আর আমি আপনার ভাইস্তা বললে তো আমি খেলাতে বলতেছি না, আমি ভালো ব্যাটিং করছিলাম। টাইমে ম্যাচ খেললো, টাইম স্কোর মানে 80, মানে ফার্স্ট ম্যাচ 180। হ্যাঁ, মানে কী যে ব্যাটিং করছে, মানে ওর পর থেকে তামিম নেবার লোক ব্যাক আমার। সো এই সুযোগটা করে দেওয়া বা টাইমের সাথে থাকাটা, বলিং করাটা, কারণ টাইম তো ছোটো, একদম ছোটো সত্যি কথা বলতে গেলে। তা আমার তো ওকে বলিং করা, কারণ এত বলার ছিল, বাট আমি ওকে বল করতেই পছন্দ করতাম। তো যাই হোক, এইভাবে টাইমের তার আসা। রিয়াদ ভাই মনে কর্পোরেট লিগে আপনি নিয়ে হ্যাঁ, রিয়াদকে আমি রিয়াদ, সানি, মেহরাব, মানে এরা সব ফার্স্ট ক্লাস ক্রিকেটে। তো ফার্স্ট ক্লাস ক্রিকেটে যেটা হইতো যে আমি 6 ব্যাটিং করি, রিয়াদ তখন 7 ব্যাটিং করে। তা আমি রিয়াদকে বলতাম না তুই উপরে যা, তখন আমি দেখা যেত যে আমি ও উপরে গেলে আমি বললাম আমি না আসলে তো আউট হবি না। তা আমি আর রিয়াদের অনেক পার্টনারশিপ ছিল, তা আমি ওকে বইলা ব্যাটিং করে দিতাম যে খেল। ও তো রিয়াদও ছোটোবেলায় খুব মারতো, মানে আমি তো বলি রিয়াদ তো নিজেকে গুটাই ফেলছিল, মানে সিন ম্যাচিওর হয়েছে, সিনেতে প্রেশারে চলে আসছিল। রিয়াদের মতো বড় চায় কেউ মারতে পারতো না, মানে আমি দুইটা ছেলের কথা, এখন যেমন আমি শান্তর কথা বলি, শান্ততে বড় চায় কেউ মারতে পারবে না, কিন্তু শান্ত নিজেকে ওই একটা প্রেশার চারিদিকে গিয়ে শান্তকে উঠায় ফেলেছে। তো রিয়াদের ওই ছোটোবেলাটা ওয়াজ ভেরি এক্সাইটিং ব্যাটিং এরকম। তা আমি আর রিয়াদের এরকম অনেক পার্টনারশিপ আছে যেরকম করি। তো সুতরাং ওইভাবে রিয়াদকে খুঁজে পাওয়া, অফিস ক্রিকেট লিগে ফার্স্ট ক্লাস ক্রিকেটে রিয়াদকে নিয়ে আসলাম, খেললাম আমার আন্ডারে অনেক দিন। তারপরে তো আস্তে আস্তে ওরা সব বের হয়ে গেলো, রিয়াদ, মেহরাব, সানি, এরা সব এক ব্যাচ। ওই নাইট আমি এটা মনে আছে সবচেয়ে বড় কথা, সিটি ক্লাবের ম্যাচে, সিটি ক্লাবের প্রিমিয়ার লিগে আমি তখন ক্যাপ্টেন সিটি ক্লাবের। তো সিটি ক্লাবের প্লেয়ারদের তখন অপি, আলামিন, সিনিয়র বলেছিলাম, অনেক সিনিয়র প্লেয়ার ছিল, জিএম বাই, এরা অনেকেই ছিল। আমরা ফার্স্ট ম্যাচ জিওর সাথে খেলা, উই লস্ট। আই স্কোর 89 অ্যান্ড 4 উইকেট, উই লস্ট। পরের ম্যাচে বিমানের সাথে ঢাকা স্টেডিয়ামে আই স্কোর 57, 3 উইকেট, উই লস্ট। আসার পর আমাকে সব অফিসিয়ালরা ঘিরে ধরছে, হ্যাঁ ক্যাপ্টেন আমরা ম্যাচে দিচ্ছি, এত টাকা দিয়ে টিম বানাইছি। আমি কী করবো, আমি জাস্ট স্ট্রেট বলছি আমি কী করবো, কেন তুমি এটা কী বললা, তুমি ক্যাপ্টেন। আমি তো টিম বানাই, টিম তো বানান আপনারা, আমি তো টিম বানান কোচ না আপনারা। আমাকে একবার জিজ্ঞেস করছেন কী টিম না, বলে আমরা তো বেস্ট টিম। কিন্তু আপনাদের চোখে বেস্ট টিম, আমার চোখে এটা বেস্ট টিম না। আমি তো আমার রান করছি, আপনি আমাদের কিছু বলতে পারবেন না, কিন্তু আপনার একটা প্লেয়ার তো আমি সাপোর্ট পাই না। তুমি কী চাও? আমি বললাম আমি মেহরাবকে খেলাবো, আমি রিয়াদকে খেলাবো, আমি বাবেলকে খেলাবো, আমি শাহিন হাফিজকে খেলাবো, এরা সব তো আমি পিচ্ছি। আরে তুমি কি বলো, তুমি আলাম ভাই যদি এটা খেলাতে চান আমরা বলে তো আমরা ক্যাপ্টেন্সি দেওয়া করি, যারা খুশি দেন, আমি আমার খেলা যদি আমরা খেলাতে চান খেলান, না তো খেলান, কিন্তু আমাকে কোনো জিজ্ঞেস করতে পারবে না। ওনারা বললো ঠিক আছে আমাদের 10 মিনিট টাইম দাও। তো আমি বাইরে আসছি, 10 মিনিট পর আমার ডাইকে পাঠাচ্ছে, বলে ঠিক আছে তোমার এই কথা রাখলাম, বা তোমাকে জিততে হবে, সব ম্যাচ জিততে হবে। কি ভাই 9 ম্যাচ, ওটা সিঙ্গেল লিগ ছিল এবছর, আমি 9 ম্যাচ জিততে পারবো না, আমাকে নেক্সট ম্যাচ জিততে হবে, এটা আমি করে একটা করে ম্যাচ দেন। বলে ঠিক আছে, তুমি তাহলে আমাকে কনফার্ম করেন যে আমার এই ছেলেগুলো খেলতেছে বাচ্চারা, বলে সবাই খেলবে নেক্সট ম্যাচ থেকে। তো আমি, ওরা তখন ওই টেন্টে থাকতো, বড় হলরুম সিটি ক্লাবের, আমি গিয়ে ভিতরে দরজা লাগাই দিচ্ছি, লাগাই বলছি তোরা নেক্সট ম্যাচ খেলবি, এই একটা ম্যাচই খেলতে চাস না আগামী 9টা ম্যাচই খেলতে চাস? শুনবি আমরা 9টা ম্যাচই খেলতে চাই। আমি শুনে তাহলে আমার একটা কথা শুনতে হবে। বলে কি? আমি আমরা ব্যাটিং বোলিং যা খুশি হোক, ফিল্ডিং যাতে একটা রান বাইর না হয়। হ্যাঁ ঠিক আছে, ওই টিম নিয়ে আমি 9টা ম্যাচ জিতি, 1 রো দিয়ে
হেড টু হেডে গিয়ে ডিউচের সাথে আমরা ডিউচের চ্যাম্পিয়ন রানার্স আপ হই। তো আমি এই বাচ্চাগুলোকে তখন থেকে সুযোগ করি। তাসকিন ওয়াজ ন্যাশনাল টিমে এটা বল করতেছে, তা আমি পিচ্চিটা দেখি যে এক্সাইটিং, তার খালি হোয়াইট করে দেয়, এই করে দেয়, জোরে বল করতে চায় এরকম। তা আমি ওরে বললাম যে থাকো কই, তাহলে বহুত পড়ে এরকম। তারপর আমার সাথে তাসকিন আস্তে আস্তে পরিচয় হলো, আমি ওর সাথে বলিংয়ে কথা বলতাম, ছোটো ছোটো কথা বলতাম, এটা কর ওইটা কর, দিয়ে আমি ওরে হঠাৎ করে চিরম কিংসে নিয়ে নিই 2012 সালে। একদম। আমি তখন নিয়ে নিই, আমি যখন কোচ আমি নিয়ে নিই। তো আমার নাসুভাই ওয়াজ কমপ্লেন, কী করতেছো কান করা প্লেয়ার আর কালে করে নিয়ে নিতেছো টিমের মধ্যে। আমি ভাই আমাকে একটু ট্রাস্ট করে না, নিই না ছেলেটা, টিমে নিছি খেলি, তাতেই এত চিল্লাচিল্লি। যেদিনকে আমি তাসকিনদের প্রথম খেলাবো, আমি প্ল্যান যে তাসকিনদের খেলাবো, পুরা আমার এগেস্টে পুরো আমার ম্যানেজমেন্টই চলে গেছে। আল্লাহ ভাই ট্রাস্ট কর প্লিজ, সবাই ট্রাস্ট কর, আল্লাহ বলছে একটা ছেলেই তো 4 ওভার বলি না, 1 ওভার বল করবে, বল করায়েন না, এমন না যে ওর জায়গার বলার নাই, কী হবে, আমরা তো হারি, এমন না যে প্রতিবাদী জিতি। তাসকিন ম্যাচে খেললো, তাসকিন 4 উইকেট পাইল, এই তাসকিন ঘুরলো। ফিজের ব্যাপারটা হয়েছে 19 ওয়ার্ল্ড কাপ দেখে আসলাম, তো তখন আমি গিয়ে সবাইকে জুতা কিনে দিয়েছিলাম, জি, আমার টাকায় না, বোর্ডের টাকা দিয়ে। আমি বোর্ডের ম্যানেজারকে বললাম ওদের সবাইকে কেস কিনে দাও। একটা ছেলের কেস খুঁজে পাই না, সেটা হলো মোস্তাফিজ। পুরো দুবাই শহর খুঁজে ওর কেস খুঁজে পাওয়ার এক দোকানে ওর আলাদা, মানে সবারটা একটা ওরটা আলাদা, কেন ওর 12 নম্বর জুতা কোথাও পাওয়া যায় না। আচ্ছা পাইলো, পাওয়ার পর মুস্তাফিজ তো বলিং দেখলাম, রনি মোস্তাফিজের টিম বড় ভালো, মানে খুব এক্সপেক্টেড ছিল ওই বলটা ভালো করবে, কিন্তু আমরা ভালো চ্যাম্পিয়ন হতে পারলাম না। লিটন, শান্ত, মিরাজ, কি টিম ছিল, কি সাইফুদ্দিন, সলিড টিম ছিল। তো আসার পর আমাকে চান্দিক হাজরত সিংকে বললো যে লেফট আর্ম কোনো ফাস্ট বোলার নাই। আর মাসে 2টা ইয়াং ছেলে আছে, 19 খেলে আসছে মাত্র, মানে কী স্পেশালিটি। আমি একজন নর্মাল লেফট আর্ম সুইং বোলার, বাট শর্ট ওভার। আর বলা যে আরেকটা, আমি বললাম একটাও সুইং ভালো পারে, কিন্তু স্পেশাল হয়েছে গুড কাটার মারতে পারে, স্লোয়ার বলে। হোয়াট ডু মিন বাই স্লোয়ার? আমাকে খুব ভালো কাটার করে। বলে আমি কি করে একবার দেখতে পারি? হ্যাঁ পারবা না কেন? মোস্তাফিজ সাতক্ষীরা। আমি করলাম যে ফিস কই তুই? বলে স্যার সাতক্ষীরা। আমি এক্ষণ বাদে একটা গাড়ি নিয়ে ঢাকায় আসলো, ওই দিকে ঢাকা আসলো, পরদিন সকালে ট্রেনিং। তো ফিস তো আমি ইন্ট্রোডিউস করে দিলাম কোচের সাথে। তো চান্দিকা বল দেখা বললো, বল দিল, বল করতেছে, চান্দিকা আমার পাশে আসলো, 5টা-6টা বল করছে ফিস খালি। আমি ফিস দিয়ে বলছি কাটার মোটার মাইরা দিছি এর মধ্যে 2-1টা। তো 5-6টা বলার পর আমার পাশে দাঁড়ালো চান্দিকা, আর হি ইজ প্লেইং ইংলিশ পাকিস্তান। ফিস ওই পরে সিরিজ খেলছে, অ্যান্ড তারপর তো হিস্ট্রি ফিস, মানে আনবিলিভেবল। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। দিস আর দ্য হিস্ট্রি। সুজন ভাই, একদম লাস্ট কোয়েশ্চেনটা যদি আমি আপনাকে করি, সেটা হচ্ছে আমি আগেই বলেছি যে আজকের এই অনুষ্ঠানটা আমরা কোনো প্রকার প্রশাসনিক বা কোনো প্রকার ডিরেক্টরশিপে কিংবা ওই বিপিএল সংক্রান্ত খুব ভাইরাল টপিক সেগুলোর মধ্যে না থেকে আমরা ক্রিকেটেই থাকতে চাই এবং ক্রিকেটেই আছি। লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে খালেদ মাহমুদ সুজনের কাছে এই ব্যাপারগুলো কতটুকু স্যাটিসফাইং? আজকে হৃদয়ে ন্যাশনাল টিম খেলছে, তানজিদ তামিম ন্যাশনাল টিমে খেলছে, এরা তো সব আপনারই প্রোডাক্ট সুজন ভাই। মুস্তাফিজের কথা, তামিম ইকবাল, আমরা জানি না অদূর ভবিষ্যতে কোনো একদিন তামিম ইকবালকে আমরা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবেও দেখতে পারি, সেই সম্ভাবনাও আছে, সে যোগ্যতাও তার আছে। এটা খালেদ মাহমুদ সুজনের জন্য এই সামগ্রিক ব্যাপারগুলো কতটা স্যাটিসফাইং? বিফোর সেইং দ্যাট, আমি যেটা বলি 19 ওয়ার্ল্ড কাপের ঠিক আগে তখন আমি চেয়ারম্যান, বোর্ডের ডেভেলপমেন্টের চেয়ারম্যান। তো আমি যেহেতু বাংলা ক্রিকেটে আমার চাকরি, হৃদয় এবং তামিম আমার একাডেমির প্লেয়ার ছিল। তো সাডেনলি আমি সিলেকশন দেখি যে 45 মধ্যে 2টা ছেলের নাম নাই। আই ওয়াজ গট রিয়েলি অ্যানয়েড যে বাংলাদেশে কি এত ভালো প্লেয়ার, যে হৃদয় তামিম এত ভালো ব্যাটিং করে। মানে আমি তো হৃদয় তামিমকে দেখি ছোটোবেলা থেকে কী ব্যাটিং করে 2টা ছেলে। তা আমি সিলেক্টরদেরকে বললাম ভাই আমার একটু অবজেকশন আছে, মানে আমি এগুলো করি না সাধারণত। আমি বললাম 2টা ছেলে আছে বগুড়ার, ওটা কিন্তু রাজশাহীর ছিল, ওটা বগুড়া ছিল, ওখানে প্র্যাকটিস আসতো, 2টা এক্সাইটেড, দারুণ ব্যাটিং করে। আমি যাই না 19 থেকে বেটার প্লেয়ার ছিল, বাট তোমাদের ওদের রাখা উচিত টিমের মধ্যে। কয় সুবিন ভাই হ্যাঁ ওরা ভালো খেলছে, বাট আমি যে তোর ওরা নাও নাই কেন, পারো তোমরা কি মিস করে গেছো নাম বা ওয়াট, কেন কি পারফরমেন্স দেখাও আমার, যে ওরা পারফর্মও করছে, এমন না যে ওদের পারফর্ম। তা ওরা একটু হইলো, ওরা বলে ঠিক আছে আমরা ডাকি। তারপর ওই ক্যাম্পে আসার পর তারপর তো নাবিদেরকে দেখলো, তারপর তো বাংলাদেশের 2 সেরা পারফর্মার এখন হৃদয় তাই ওই ব্যাচে যদি আমি বলতে চাই। তো আমার কথা হচ্ছে যে স্যাটিসফাইং মানে কি, এটা তো খুবই আনন্দদায়ক সবসময়। মানে আমরা তো ডিসকাস করলাম এরকম 7-8টা ছেলের ব্যাপারে। মানে আমি যখন প্রিমিয়ার লিগ চলে বা ফার্স্ট ডিভিশন চলে বা সেকেন্ড ডিভিশন যেটাই হোক, বা ন্যাশনাল টিম খেলতে চায়, কত ছেলে ফোন করে যে ইয়াত্তা নাই যে স্যার আজকে পারফর্ম করছি, এটা করছি, বা কত ছেলে আমাকে ভিডিও পাঠায় ব্যাটিংয়ের বা বোলিংয়ের, স্যার একটু হেল্প করেন, কী করবো না করবো।
আমি না কোচিংটাকে এইভাবেই দেখি, কোচিংটা একটা জুনিয়র লেভেল থেকে কোচিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি, 14 থেকে গিয়ে তারপর ইজ অল মেন্টারিং। একটা সার্টেন এজের পরে গিয়ে কিন্তু কোচিং হবে, লিটল স্মল টেকনিক ফাইনি হবে, মানসিকভাবে একটা ছেলেকে পরিবর্তন করাটা ইম্পর্টেন্ট, যে তার মধ্যে কি আছে। বলে না একটা কোচের দায়িত্ব কি, নিংড়ে বের করে নিয়ে আসে। এই নিংড়ে বের করে নিয়ে আসতে আমরা পারি না আসলে। আমরা ভুলি ফ্রিডমের কথা, কিন্তু একটা ছেলে যদি শর্ট খেলা ওঠে আমরা বলি কী করলি এরা। তো এই যে কথার মধ্যে ডুপ্লিসি আছে আমাদের, যে আমি দুইটা চাই, আমি চাই ফ্রিডম চাই, আবার মায়েরা আউট হইলে বলি কী করলি এরা। তো বেসিক্যালি আমাদেরকে ওই যে আমি তামিম আর লিটনের আমি তানজিদ তামিম আর পারভেজ ইমনের ব্যাটিং এতই মজা পাচ্ছিলাম কয়েকদিন, যে ইভেন ওরা যদি নেক্সট 10 ম্যাচেও ফেল করে আমি বলি বাংলাদেশ টিমের ওদেরই খেলা উচিত, বিকজ অফ দ্যার অ্যাটিটিউড। আমি খালি একটা কথা বলবো, বিকজ অফ দ্যার অ্যাটিটিউড এত ভালো যে এখনও কিন্তু ইমন আর তামিম একসাথে ক্লিক করে নাই T20-তে। একদিন তামিম রান করে, একদিন ইমন করে। আমি চাই একদিন ওরা একসাথে রান করুক, যেদিন করে একসাথে রান করবে যে কোনো টিমে আমার বাংলাদেশের 6 ওভার 80 থেকে 25 রান থাকবে, কারণ আমি বিশ্বাস করি এটা এখন। তো আমাদের জিততে যদি T20 আর সামনে এশিয়া কাপ আছে ইনশাল্লাহ, আই এম ভেরি হোপফুল। ওইখানে ওয়ার্ল্ড কাপ আছে, দেখেন স্বপ্ন দেখতে কোনো প্রবলেম নেই যে আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, বাট রিয়েলিটিটা আমাদের চিন্তা হতে, রিয়েলিটি যদি আমরা চিন্তা করি যে আমাদের ছেলেদেরকে আমাদের ছেড়ে দিতে হবে, আমাদেরকে এগ্রেসিভ করতে পারবে, এই ফর্মেটে আমাদের দরকার নেই, কিন্তু এই ফর্মেটে আমরা চাই দে এনজয় দেমসেলস। সুতরাং লিটন যাতে এই প্রেশার নিয়ে ক্রিকেট নেয়, লিটনের মতন মানে আমি বলবো যে লিটনকে কে কীভাবে দেখে, আমি লিটনকে অন্য চোখে দেখি অ্যাজ এ ব্যাটসম্যান। মানে সত্যি কথা বলতে এই টেকনিক্যালি সাচ এ সাউন্ড প্লেয়ার, মানে এবং ওর মধ্যে অ্যাটাকিং করার কোনো রকমের কমতি নেই, ওর যেরকম ব্যাটিং করে। যে আমি জাকিরের কথা বলি, আমি যদি তৈরিদের কথা বলি, আমি শামিম পাটুর কথা বলি, মানে আমাদের মধ্যে ক্রিম প্লেয়ার্স আছে, মানে ম্যাচ জিতার মধ্যে প্লেয়ার আছে। আমাদের খালি ছেলেগুলো ছেড়ে দিতে হবে, সাহস দিতে হবে, যেটা আমরা করি না। আমরা অনেক সময় 2-4টা বাজে কথা বলি, এই প্রেশার হয়, ফেসবুক হচ্ছে, এইটা আছে, দে আর আন্ডার প্রেশার। বাট সবাই বলবে ওদের খেলা যারা কাছ থেকে আমরা দেখছি, ওদের সাথে যারা ট্রেনিং করছি, আমার মনে হয় যে এরা T20 জিতার মতন যথেষ্ট প্লেয়ার বাংলাদেশে, মানে রসদ আছে আমাদের। আমাদের বোলিং দেখেন, তাসকিন, তানজিম সাকিব, মোস্তাফিজ, হাসান মাহমুদ, শরীফুল, আমাদের ফাস্ট বোলিং, হোয়াট এ ফাস্ট বোলিং ইউনিট। আমাদের লেফট আর্ম স্পিনার যদি আমরা বলি, আমাদের লেগ স্পিনার এখন রিশাদ তৈরি হয়ে গেছে, উই হ্যাভ এভরি ম্যাটেরিয়াল। শেখ মেহেদি সবসময় ইজ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার T20 ফর্মে, দারুণ অফ স্পিনার, হ্যান্ডি ব্যাটসম্যান, গুড কম্পিটিটিভ ক্রিকেটার, ভেরি কম্পিটিটিভ ক্রিকেটার। তো এইরকম ছেলে টিমে থাকলে আমাদের তো জিতাটা আসলে খুব বেশি দূরে নাই, কিন্তু ওই যে আমাদেরকে সাহস দিতে হবে ছেলেগুলোকে, সিলিন্ডার ভৈরা সাহস দিতে হবে যে বাবা মা হেরে গেলে হেরে যাবো, এর কী হবে, হয় আমি হারবো না, এটা টেস্ট ম্যাচ না, আমার ড্র করতে হবে, হারবো জিতবো, আমি 70 আউট এসে সো হোয়াট। যদি আমি সেই অ্যাটিটিউড নিয়ে ব্যাটিং করে 70 আউট, আই ডোন্ট কেয়ার, বাট আই কেয়ার যখন আমি ঠুকাই 70 আউট হবো। দ্যাটস নট এই ফরম্যাটের খেলা না। সুতরাং আমাদের হ্যাঁ উই হ্যাভ টু ক্যালকুলেটিভ, বাট উই হ্যাভ টু এগ্রেসিভ, এই কথাটা বলতে হবে, এবং আমাদেরকে ওদেরকে যথেষ্ট পরিমাণ সাহসটা দিতে হবে, এটাই আমি চাই। এবং হ্যাঁ, কোশ্চেন আমি ফিরে যাই যে ইট ওয়াজ ভেরি স্যাটিসফাইং যখন আমি দেখি যে বাচ্চারা পাস, তাসকির এখনও স্যার মানে মানে আমাকে তো মানে আমার মনে হয় ওর বাপকে যে মানে ওর মানে আর অন্য দিক থেকে আমি যদি মানে ওর ভিডিও দেখাই যে যখন কোভিডের সময় গ্যারেজের মধ্যে বোলিং করতো, প্রতিটা সেশনের সময় আমি ওর ভিডিও দেখতাম, কথা বলতাম কী হচ্ছে, মানে ও আমাকে, ওর বাবা তো ডেফিনেটলি বাপের চোখ ছাড়া কোনো সময় দেখেনি ওইভাবে আমাকে যেভাবে আদর করে বা যে রেসপেক্ট ওরা আমাকে করে। মানে একটা সিনিয়র প্লেয়ার বা কোচ যদি আমি বলি, এটাই আমার কাছে সবচেয়ে বড় স্যাটিসফাইং, যে রেসপেক্ট আমি ওদের থেকে পাই। সত্যি কথা বলতে, কে করলো না করলো আই ডোন্ট কেয়ার, বাট আমার ছাত্ররা আমার সাথে করে, আমার প্লেয়াররা আমাকে রেসপেক্ট করে, দ্যাটস ভেরি আমার জন্য অনেক কিছু। সুজন ভাই, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার কাছে মনে হয় যে আপনার সঙ্গে কথা বলতে বসলে আমার অর্ধেকের বেশি প্রসঙ্গ আমি টাচই করতে পারিনি, কিন্তু আমাদের শেষ করতে হচ্ছে। আজকে আমরা যে সময়টা রেকর্ডিং করছি শুক্রবার, জুম্মার নামাজের একটা ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে আপাতত এইখানেই শেষ করছি। কোনো একদিন আপনার কাছ থেকে আরও গল্প শুনবো, কারণ গল্প শেষ হবে না সুজন ভাই, অর্ধেক টপিক আমি ধরতেই পারিনি। হ্যাঁ, অনেক ছোটোবেলার হিস্ট্রি না, মানে আজকে তো প্রায় 42-43 বছর হয়েছে ক্রিকেট মাঠেই, মানে আমি তো মাঠ ছেড়ে কোথাও যাই নাই, মাঠে আছে, সুতরাং অনেক কথা তো অবশ্যই আছে। থ্যাংক ইউ স্যামি ফর হোস্টিং মি অ্যান্ড আমাকে দাওয়াত দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ সুজন ভাই। দর্শক, আমরা কথা বলছিলাম খালেদ মাহমুদ সুজনের সাথে, আমরা মাঠের খালেদ মাহমুদ সুজনকে নিয়ে কথা বলতে চেয়েছি। আই এম প্রিটি মাচ শিওর আমাদের সোশ্যাল মিডিয়ার ডিমান্ড অনেক বেশি থাকে যে প্রশাসক কিংবা ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে নিয়ে কথা শোনার জন্য অনেক করা প্রশ্ন হয়তো আপনারা এক্সপেক্ট করেন, কিন্তু আমরা ক্রিকেট মাঠটা ক্রিকেটেই রাখতে চেয়েছি, কারণ দিন শেষে স্পোর্টসটাকে এন্টারটেইনমেন্ট হিসেবেই দেখি বা চিন্তা করি, স্পোর্টসটাকে ক্রাইম পেট্রোল চিন্তা করতে চাই না।
আর সত্যি কথা বলতে অনেকে হয়তো বা বলতে পারেন যে আমরা এখানে তেলবাজি করছি কিনা, খালেদ মাহমুদ সুজন কিন্তু এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের পরিচালক না, সুতরাং তেলবাজি করার কোনো জায়গা নেই। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, সুজন ভাই একটা কথা বললেন না যে সিলিন্ডার ভৈরা সাহস দিতে হবে, সিলিন্ডার ভৈরা সেই সাহসটা সুজন ভাই আসলে আরও নিচের লেভেলের ক্রিকেটারদের আরও বেশি দেন। জেনে বলছি, যেহেতু এই প্রসিডিউরের সঙ্গে যুক্ত আছি, এই কারণেই বলছি যে সিলিন্ডার ভরের সাহসটা সুজন ভাই নিচের লেভেলের ক্রিকেট যারা থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন খেলে এই ধরনের ক্রিকেটারদেরকে অনেক বেশি মাত্রায় দেয়। যারা যে জেলায় বসবাস করেন না কেন, ঢাকা লিগে যে সমস্ত প্লেয়াররা খেলে একটু জিজ্ঞেস করে দেখেন ওই জায়গাটা। আমি মাঠের ক্রিকেটের খালেদ মাহমুদ সুজন অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ কোচ ওই রোলটা নিয়ে কথা বলছি। বাদবাকি বিষয় নিয়ে অন্য কোনো একদিন হয়তো বা কথা বলবো। দর্শকদের ডিমান্ড অনুযায়ী সুজন ভাই করা প্রশ্নও করতে পারি, হয়তো বা কোনো একটা কথা হবে সেই জায়গা নিয়ে। কিন্তু আজকে আমরা মাঠের খালেদ মাহমুদ সুজনকে নিয়ে কথা বলতে চেয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।